মা ভিতরে রুমে গেলেন। আহানা শান্তর পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শান্তর পরনের টি শার্ট আর জিন্স সবই ঠিকঠাক, ছেলেটার তবে স্বভাব খারাপ, এই আর কি। চলো বাবা, আমি তৈরি। শান্ত আহানার আম্মুর হাত ধরে হাঁটা ধরেছে। আহানা দরজার কাছে দাঁড়িয়ে চোরের মতো চেয়ে আছে ওদের দিকে। মা থেমে গিয়ে বলল, আহানা বাসায় একা, আহানা যাবে না। শান্ত ভ্রু কুচকে বলল, এই বেড়ে দাও তোর মেহমান, চলুন। আহানা মুখ বাঁকিয়ে বাসার দরজায় আটকে ফেললো। তারপর বাসার ভিতর থেকে বলল, যাব না। না, আমি আহানাকে রেখে যেতে পারবো না, একা একটা মেয়ে। আন্টি, আপনি হাঁটা ধরেন, আমি রাঁধতেছি। মা শান্তর কথার মতন হেঁটে চললেন। শান্ত হাত কসলাতে কসলাতে বাড়ির সামনে এসে দরজা ধাক্কাতে শুরু করলো। কি বললাম না যাব না? তুমি যাবে না, তোমার বিষ কুষ্টি যাবে। চলো এখন, দরজা খোলো, এক নম্বর বেয়াদব একটা। আমি যাব না মানে যাব না। তাহলে তোমার মাকে আর দেখবা না, আমি ওনাকে আমাদের বাসায় রেখে দিব। একা একা থাকো তুমি তাহলে। আহানা তাড়াহুড়ো করে দরজা খুলে ট্যাপ ট্যাপ করে চেয়ে থেকে বলল, মা কোথায়? শান্তর কথার উত্তর না দিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে গেল। হাত ছাড়ুন। কথায় কথায় হাত ধরে টানাটানি শুরু করেন কেন আপনি? শান্ত চিকন সরু মাটির পথটা দিয়ে হেঁটে চলেছে আহানার হাত ধরে। তারপর আহানাকে কারের সামনে এনে ওর হাত ছাড়লো শান্ত। মা চোখ বড় করে আহানার কাছে এসে ওর কানে ফিসফিস করে বললেন, কি সমস্যা তোর? এরকম করছিস কেন? জানিস না শান্ত কি হয় তোর? তো কি করব? কিছু বলতে হবে না, চুপ থাক। শান্তকারের দরজা খুলে দিয়ে বসতে বলল আহানার মাকে। উনি আহানাকে নিয়ে ভিতরে এসে বসলেন। শান্ত কার চালাতে চালাতে রিপাকে কল করে বলল ডিনার রেডি করতে আহানার মাকে নিয়ে আসছে সে। তারপর বাসার সামনে আসতে আহানার মা কেমন করে যেন চেয়ে রইলেন বাসার দিকে। তারও ঠিক এরকমই একটা রাজপ্রাসাদ ছিল। তাও এই ভেবে খুশি হলেন যে আপনজন বলতে কাউকে তো পেল অবশেষে। শান্তর মা যখন শুনেছেন আহানার মা আসছে, তখন থেকে তিনি দরজার কাছে এসে বসে আছেন। আহানার মা কার থেকে নামতেই শান্তর মাকে দেখে বুবু বলে চিৎকার করে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন তাকে। আহানা কার থেকে নেমে ভ্যাত করে কেঁদে দিয়েছে ওদের দুজনের কান্না দেখে। হ্যাঁ। শান্ত আহানার দিকে চেয়ে একটা ভ্যাটকানি দিয়ে চলে গেল নিজের রুমের দিকে। আহানা কাঁদতে কাঁদতে এসে মায়ের পিঠে হাত বোলালো। শান্তর মা কান্না থামিয়ে এবার একটু হাসলেন। তারপর ভিতরে চলে গেলেন। সাথে আহানার মাকে নিয়ে মুখ দিয়ে কিছুই বলতে পারছেন না, অথচ এই কটা বছরে কত কথা জমিয়ে রেখেছিলেন তিনি। আহানা সোফায় বসে এদিক ওদিক তাকাচ্ছে, আর মা মনের সব কথা শান্তর মাকে খুলে বলছেন। শান্তর মা ইশারার ভঙ্গিতে কথার তাল মেলাচ্ছেন। আহানা এবার উঠে বাসাটা একটু ঘুরে দেখতে চাইলো। পরে ভাবলো, ওই লোকটার সাথে আবার দেখা হয়ে গেল, আবার আমাকে উল্টাপাল্টা বলবে। তার চেয়ে বরং আমি গন্ধরাজের বাগানটা দেখে আসি। আহানা বাসা থেকে বেরিয়ে বাসার পিছন দিকটায় গেল। বাতি জ্বালানোর থাকায় বাগানটা বেশ সুন্দর লাগছে এবং স্পষ্টও লাগছে। আহানা ফুল কয়েকটা ছিঁড়ে কানে গুঁজে হাঁটা ধরল। চারিপাশে বাউন্ডারি করা, মাঝখানে বাসা, চারিদিকে গন্ধরাজ ফুলের ঘ্রাণে মৌ করছে। আহানার মন চাচ্ছে এখানে সারা জীবন বসে থাকতে। এখানে অনেকক্ষণ থেকেই আহানা এবার বাসার সামনে আসলো। বারবার সূর্যমুখী বাগানটার দিকে নজর যাচ্ছে তার। যদিও এই ফুল তার পছন্দের তালিকায় পড়ে না, তাও দেখতে ভালো লাগে বলে একটু একটু করে এগোচ্ছে সে। বাগানের ভিতর ঢুকে সে মাথা উঁচু করে ফুলগুলো দেখে যাচ্ছে। শান্ত বারান্দায় একটা চেয়ারে বসে পা গ্রিলের উপর রেখে গান শুনছে আরামসে। হঠাৎ চোখ খুলতেই দেখলো সূর্যমুখীর বাগানটার কিছু ফুল নড়ছে, তার মানে নির্ঘাত আহানা সেখানে। শান্ত কান থেকে ইয়ারফোন খুলে এগিয়ে এসে বলল, আহানা আর একটুর জন্যই হার্ট অ্যাটাক হতো। বুকে থুতু দিয়ে পাশের বারান্দার দিকে চেয়ে বলল, ধমক দেওয়ার কি আছে? আমি কি ফুল ধরছি নাকি? ধরো নাই, ছেড়ে ছেড়ে মাথায় দিস। আমার মায়ের গন্ধরাজ ফুলের বাগানের সব ফুল দেখি মাথায় দিয়ে রাখছে তুমি। আপনার মা তো আমার আন্টি হয়, তাই সেই অধিকারে ধরছি। তাতে আপনার কি? বের হও আমার বাগান থেকে, তারপর বুঝাচ্ছে। বের হব না, আমার ইচ্ছা আমি এই বাগানটা ঘুরে ঘুরে দেখব। শান্ত ভ্রুটা কুচকিয়ে বলল, ওয়েট, আসতেছে আমি। আহানা ঢোক গিলে বাসার ভিতর জলদি করে এসে সোফার পিছনে লুকিয়ে পড়েছে। শান্ত হনহনিয়ে বাগানের দিকে গিয়ে এদিক ওদিক তাকালো, কোথাও আহানাকে পেল না। আহানা হাঁপাতে হাঁপাতে বলল, মা, আন্টি, কেউ বলবেন না আমি কই লুকিয়েছি। শান্ত ড্রয়িং রুমে এসে চারপাশটা ভালো মতন করে দেখে নিল। আহানা নেই। আহানার আম্মু সোফায় বসে আছেন, পাশেই হুইল চেয়ারে শান্তর মা বসে আছেন। দুজনাই শান্তর দিকে ভূত দেখার মতো চেয়ে আছেন। রিপা দাঁতকে নিয়ে পাশে দাঁড়িয়ে আছে আর মিটমিট করে হাসছে।
আচ্ছা, আহানা ছোটবেলায় সবসময় সোফার পেছনে লুকোতো। আহনার কথাটা শুনতে পেয়ে জিভে কামড় দিয়ে পাশ দিয়ে বেরিয়ে এক দৌড় দিল, শান্তও দৌড় দিল। দেখছেন আপা, দুজনে এখনো সেই আগের মতোই আছে। আমি তো ভেবেছিলাম এত বছর পরেও ওদের কিছু মনে থাকবে না, কিন্তু এখন তো দেখি সব মনে আছে ওদের। তা আপনার ছোটটা কই? মেয়ে হলো নাকি ছেলে সেটাই তো জানতে পারলাম না। ভাগ্যের কি নির্মম পরিহাস। মা মুচকি এসে রিপার দিকে চেয়ে ইশারা করলেন। রিপা গেল নিতুকে আনতে। নিতু পা টিপে টিপে সোফার রুমে আসলো, তারপর মুচকি এসে সালাম দিয়ে পাশে বসে পড়ল আহানার মায়ের। মহিলাটির প্রতি তার আলাদা একটা শ্রদ্ধা আছে, কারণ ছোট থেকেই সে মায়ের কাছে ওনাদের ছবি দেখত। আহানাদের মা নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, কি মিষ্টি মেয়ে, একদম দেখতে শান্তর মতো হয়েছে। শান্তর মা মুচকি হাসলেন। ওদিকে আহানা দৌড়াতে দৌড়াতে করিডোরের শেষ প্রান্তে এসে থেমে গেছে। আর যাওয়ার পথ নেই, শান্ত হাত মুঠো করে মুড়িয়ে মুড়িয়ে আসতেছে সে। এই খবরদার, আমাকে টাচ করবেন না বলে দিলাম। আমার বাগান নষ্ট করবে আর তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? তা হচ্ছে না। কি 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 করবেন আপনি? শান্ত এগিয়ে এসে আহানার চুল ধরে টেনে টেনে বাইরে নিয়ে আসলো। ছাড়ুন, লাগতেছে আমার। কি এমন করছি যে আমাকে এরকম শাস্তি দিচ্ছেন? এই যে কি করছো দেখো, আমার দুইটা সূর্যমুখী ফুল গাছ মাটির গোড়া থেকে নড়িয়ে চড়িয়ে দিছো, যার কারণে এগুলো মাটিতে শুয়ে গেছে। এখন এই মুহূর্তে তুমি পুঁতে দিবা, এগুলো না হলে চুল টেনে ছিঁড়ে হাতে ধরাই দিব তোমার। মায়া আন্টি। লাভ নাই, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। চুপচাপ আমার কাজ করে দাও, না হলে কাঁথা খাইয়ে দিব। আহানা ভ্রু কুচকে মাটিতে গোল হয়ে বসে গাছগুলো পুঁতে দিচ্ছে, আর মাঝে মাঝে আর চোখে শান্তর দিকে তাকাচ্ছে। মনে মনে ঠিক করে নিয়েছে সে শোধ তুলবে যে করেই হোক। পারফেক্ট। নেক্সট টাইম আমার বাগানের প্রবেশ করবা না তুমি, ওকে? এখন বের হও আমার বাগান থেকে। আহানা দাঁতে দাঁত চেপে চলে যাওয়ার সময় হাতের কিছু কাদা শান্তর গায়ে লাগে এক দৌড় মারল। ইস, এই মেয়েটা এত দুষ্টু, আজকে আমাকে দিয়ে 100 বার গোসল করিয়েছে। বেয়াদব, এর হাতের কাছে পাই শিওর আমি ওর কাদা খাওয়াবো। শান্ত আহানাকে বকতে বকতে আবারও গোসল করতে চলে গেল। আপা আজ আসি তাহলে, আবার না হয় একদিন আসবো। শান্তর মা আহানার মায়ের হাত ধরে মাথা নাড়িয়ে না বুঝালেন। আহানার মা কিছুটা বিস্মিত হয়ে বললেন, আপা অনেক রাত হয়েছে, আর থেকে কি হবে? শান্তর মা বারবার মাথা নাড়াচ্ছেন। শান্ত তোয়ালে দিয়ে মাথা মুছে হাঁচি দিতে দিতে এসে বলল, থেকে যান আন্টি, আমি বরং আপনার ধানের লঙ্কাকে বাসায় দিয়ে আসবো। না বাবা, ওকে একা রাখা যাবে না। মেয়ে মানুষ, কত বিপদ আপদ হয়। বরং আমি যাই ওকে নিয়ে। শান্তর মা শান্তর দিকে চোখ বড় করে তাকালেন। শান্ত অসহায় লুক নিয়ে বলল, আচ্ছা, তাহলে আহানাকে নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই। কথাটা বলে শান্ত নাক ডলতে ডলতে নিজের রুমে ফিরে আসলো। আহানা বাথরুম থেকে হাত ধুয়ে বাইরে বের হয়ে শুনলো মা বলছে আজ তারা এখানে থেকে যাবে। আহানা মনে মনে ভাবলো, গন্ডার তো তাহলে ভালো করে জ্বালাবে। ওপাশ থেকে জোরে জোরে হাঁচির আওয়াজ আসছে। মা হুইল চেয়ার ঘুরিয়ে ড্রয়ার থেকে ওষুধের পাতা নিয়ে রিপার হাতে দিল শান্তকে দিয়ে আসার জন্য। রিপা তখন বুয়াকে সব বুঝিয়ে দিচ্ছে কি করে মাংসে ফোড়ন দিবে, তাই সে ওষুধের পাতাটা টেবিলের উপর রেখে কাজে মন দিল। আহানার অপরাধ বোধ ফিল হচ্ছে, কারণ তার জন্যই আজ শান্ত কতবার শাওয়ার নিয়েছে, আর তাই এখন ওর ঠান্ডা লেগেছে। তাই ওষুধের পাতা নিয়ে সে পা টিপে টিপে শান্তর রুমের সামনে আসলো। রুমের দরজা বন্ধ, বাইরের করিডোরটা সম্পূর্ণ অন্ধকার। আহানা ঢোক গিলে দুবার নক করলো দরজায়। শান্ত শুয়ে শুয়ে টিভি দেখছিল। দরজায় নক হতেই বিছানা থেকে নেমে একটা টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে দরজা খুলতেই দেখলো আহানা ভূত দেখার মতো চেয়ে আছে ওর দিকে। কি চাই? আবার কথা লাগাতে আসছো? 100 বারে শান্তি হয়নি তোমার? তোমার কারণে আমাকে সর্দি জ্বর ধরেছে, কাল অফিসে যাওয়াটা টাফ হয়ে যাবে আমার জন্য। তো আমি কি হুদাই এসব করছি নাকি? তোমার সাথে ঝগড়া করার মুড নাই আমার, এখন বের হয়ে এখান থেকে। ধরেন ওষুধ, আন্টি আপনাকে এটা খেতে বলেছে। আমি এমনি এমনি আসিনি এখানে। শান্ত প্যারাসিটামলের পাতাটা হাতে নিয়ে সেটার দিকে চেয়ে মুচকি এসে তারপর আহানার দিকে তাকালো। ছোটবেলার সব ঘটনা শান্তর মনে থাকলেও আহানার কিছু মনে নেই, কারণ তখন সে 4 বছরে ছিল। এখন 21 বছরে পা রেখে 4 বছরের ঘটনা মনে থাকার কথা না, যদিও শান্ত তখন 8 বছরের ছিল হয়তো, তাই তার স্পষ্ট সবটা মনে আছে। কি এমন করে আসামিদের মতন হাসছেন কেন? আমার টেরি স্মাইল তোমার কাছে হাসিমিদের হাসির মতো লাগে? অবশ্যই। ওই যে একদল আসামি আছে না, জেলে ঢোকার সময় বলে হা হা হা,
আমি তোমাকে ছাড়বো না, হা হা হা। আমি কাল পরশু বেরিয়ে পড়বো, হা হা হা। ওরকম। আমার সাথে কিসের তুলনা করতেছো? তুমি নিশ্চয়ই যুক্তিবিদ্যায় ফেল মারতা, তাই না? এইসব যুক্তি দিয়ে অন্তত পাশ করা সম্ভব না। এক্সকিউজ মি, আমার সাবজেক্ট যুক্তিবিদ্যা না, ইসলাম শিক্ষা ছিল। ও আচ্ছা, তাই তো বলি যুক্তিতে এত কাছে কেন? বাই, আপনার সাথে ঝগড়া করার কোনো মুড নেই আমার। এই দাঁড়াও দাঁড়াও, আবার হাত ধরছেন আমার। আপনার চরিত্র এমন ঢিলা কেন? কথায় কথায় মেয়েদের হাত ধরেন, বেয়াদব মার্কার স্বভাব। ছিমার্কে পোজ থেকে বেয়াদব মার্কের স্বভাব। হোয়াট লজিক। একটা হলেই হলো, হাত ছাড়ুন বলছি। আমি ওষুধ খাবো আর তুমি খালি মুখে বসে থাকবা? তা তো হচ্ছে না। আহানা ভ্রু কুচকে বলল। তো কি করবো এখন? শান্ত চুপচাপ পাতা থেকে ঔষধ বের করে পানি দিয়ে নিজে খেয়ে নিল। আহানা এখনো বোকার মতন চেয়ে আছে ওর দিকে। শান্ত আরেকটা ঔষধ বের করলো, তারপর দাঁত কিলিয়ে আহানার মুখ টিপে ধরে ওর মুখের ভিতর ঔষধ ঢুকিয়ে পানিও খাইয়ে দিল সাথে সাথে। আহানা কাশতে কাশতে দূরে চলে গিয়ে বলল, আপনি একটা বেয়াদব। আপনার অসুখ বলে আপনি ওষুধ খাইছেন, ভালো কথা। আমাকে কেন খাওয়াইলেন? আমার কোনো অসুখ নাই, শুধু শুধু আমাকে ওষুধ খাওয়াইলেন কেন? আমি ওষুধ খেলে তুমিও খেতে হবে। তোমার অসুখ থাক বা না থাক, ছোটবেলা থেকে এতে চলে আসছে। আহানার কথাটা নিয়ে ভাবনায় পড়ে গেল। এই ব্যাপারে মা একবার ওকে বলেছিল ছোটবেলায় শান্ত ওষুধ খেলে আহানা খিলখিল করে হাসতো, তাই সে আহানাকে জোর করে সেম ওষুধটা খাইয়ে দিয়ে নিজে হাসতো। তো 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 মানে কি? আমি কি এখন হাসতেছিলাম নাকি? শান্ত মুখটা বাঁকিয়ে ওর হাত দিয়ে থুতনি ডলতে ডলতে বলল, তাই তো, আসলে আমার মনে হয় তুমি সেই আহানা না, সেই আহানা বলে হাসতো এখন। শুনুন, আমার আর কাজ নাই আপনাকে প্রমাণ দেওয়ার যে আমি আহানা নাকি অন্য কেউ। ফালতু। আরেকটা কথা, আপনি ওষুধ খাওয়ার সময় হাসতাম কেন জানেন? ছোটবেলায় কেন হাসতাম জানি না, তবে আজও হাসি আসছিল, বাট আমি হাসিনি, কারণ হুদাই ঝগড়া বাড়ানোর ইচ্ছা আমার নেই। আপনি ওষুধ হালকা চুষে তারপর পানি দিয়ে গিলে ফেলেন বলে হাসি পাচ্ছিল। হয়তো ছোটবেলায়ও এমন করে খেতেন, তাই আমি হাসতাম। আজ হাসিনি, কারণ এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি। এই লে, কত বড় হয়ে গেছিলে। আহানা চোখ রাগে গজগজ করতে করতে চলে গেল রুম থেকে। এই জন্যে মানুষের ভালো করতে নিয়ে লোকটা সুন্দর করে কোনো কথাই বলতে পারে না। আহানা ড্রয়িং রুমে আসতেই দেখলো শান্তর মা ওর মাকে আর রিপাকে নিয়ে ভেতরের রুমে আছেন, তাদের দেখা যাচ্ছে। আহানা ভিতরে ঢুকতে ইয়া বড় হাঁ করলো। শাড়ি আর শাড়ি রিপা আলমারি থেকে এক এক করে বের করছে, সব সুতির শাড়ি। মা আহানাকে দেখে মুচকি হেসে বললেন, দেখ না হানা, বুবু আমাকে এত এত শাড়ি দিচ্ছে পরার জন্য। আমি মানা করলাম, উনি আমার মানা শুনলেনই না। আহানা একটা শাড়ি হাতে নিয়ে বলল, বাহ, এটা তো বেশ সুন্দর। খয়েরি রঙের সুতির শাড়ি সবসময় সুন্দর হয়। শান্তর মা হাত বাড়িয়ে আহানার দিকে ধরলো শাড়িটা। না আন্টি, আমি শাড়ি ঠিক করে পরতে পারি না, কখনো পরি নাই, সবসময় 3 পিস পরি। তারপরেও শান্তর মা হাত বাড়িয়ে ধরে রেখেছেন, তাই আহানা বাধ্য হয়ে শাড়িটা হাতে নিল। গেস্ট রুমে আহানা আর তার মা শুবে, রিপা তাই সেই রুমে রেডি করছে। আহানা শাড়িটা নিয়ে সেই রুমটায় আসলো, গেস্ট রুম যেমন হয় আর কি। একটা বিছানা, একটা ওয়ার্ড্রোব আর ড্রেসিং টেবিল। আহানার শাড়িটা বিছানার উপর রেখে বারান্দায় এসে দাঁড়ালো। বড় করে একটা শ্বাস নিয়ে সামনে তাকালো। রুমটা শান্তর মায়ের পাশের রুম বলে গন্ধরাজ ফুলের বাগানটা হালকা দেখা যাচ্ছে। আহানা মাথা উঁচু করে দেখার চেষ্টা করছে গন্ধরাজ ফুলগুলো। পরক্ষণে ডাক পড়েছে মায়ার। সবাই খেতে বসেছে, তাই আহানাকে ডাকছে ওর মা। মায়ের মুখে আজ কতটা দিন পর আহানা হাসি দেখছে। মায়ের ডাকে সেই ডাইনিংয়ে আসতেই দেখলো শান্ত ওর দিকে চেয়ে ভ্রু কুচকে চেয়ার টেনে বসতেছে। আহানা ওর বরাবর সামনে সিটে বসলো, সেটা খালি পেল তাই। শান্ত লেটুস পাতা সালাদ, গাজরের স্যুপ আর মাশরুম দিয়ে একটা রেসিপি করা হয়েছে সেটা খাচ্ছে। প্রতি বৃহস্পতিবার সে এটা খায় নিয়ম করে, হেলথ ভালো থাকে। আহানা ভাতে মাংস নিয়ে নাড়িয়ে মুখে দিতে দিতে শান্তর খাওয়া দেখছে। শান্ত ফোন টিপতে টিপতে চামচ কেটে কেটে স্যুপ খাচ্ছে। নিতু আহানার পাশে বসে চামচ দিয়ে ভাত খাচ্ছে, আর মা এক লোকমা মুখে দিয়ে হাজারো কথার উৎপত্তি ঘটাচ্ছেন। আসার পর থেকে 2 ঘন্টা হয়ে গেছে, অথচ মায়ের কথাই শেষ হচ্ছে না এখনো। শান্ত মাশরুম মুখে দিয়ে চোখ বড় করে আহানার দিকে তাকাতে আহানা আরেক দিকে মুখ ফিরিয়ে নিল সাথে সাথে। শান্ত যে উদ্ভট খাবার তৃপ্তি নিয়ে খাচ্ছে তাই পর্যবেক্ষণ করছিল আহানা, কিন্তু তার হলো না। শান্ত যে লুক নিয়ে তাকালো, বাবারে মারে।
আহানা আর দ্বিতীয়বার মুখ তুলে ওকে দেখতে যায়নি। শান্ত পুরো খাবার শেষ করে উঠে চলে গেল নিজের রুমের দিকে। ঔষধ খেলো না, কারণ তখন 8টার সময় খেয়েছিল। মা আর শান্তর মা এখনো খাচ্ছেন। নিতু এটো করে চলে গেছে, সেও বেশি খায়নি। আহানা নিজের খাবার শেষ করে রুমে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়েছে। কাল তো ভার্সিটি নেই, আছে শুধু টিউশনি। যাক, শান্তিতে একটু ঘুমাবো তাহলে। আহানা বালিশ টেনে শুয়ে পড়েছে। পরদিন ভোর হতেই অভ্যাস মতন আহানা জেগে গেল। মা পাশে ঘুমাচ্ছেন। আহানা বিছানা থেকে নেমে পা টিপে টিপে রুম থেকে বের হয়ে এবার বাসা থেকে বের হলো। সবাই ঘুমাচ্ছে। আশেপাশে সবখানে আম গাছ খুঁজলো, কিন্তু পেল না। যা বাবা, ব্রাশ করবো কি দিয়ে? থুর থুর। তারপর আহানার নজর পড়ল ছাদে আম গাছের পাতা দেখা যাচ্ছে, কিন্তু আম গাছ তো এত ছোট হয় না তাহলে। যাকগে, আগে দেখে আসি ব্যাপারটা কি। আহানা এবার এক দৌড়ে ছাদে চলে আসলো। ও মা, এটা দেখি মিনি সাইজের আম গাছ, টবে করা। দুটো পাতা নিলে কিছু হবে না। আহানা পাতা দুটো নিয়ে দাঁতে ঘষতে ঘষতে পুরো বাড়ি হেঁটে হেঁটে দেখছে। নিতু কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে তার রুমে। শান্তর মা নিজের রুমে হুইল চেয়ারে বসে বসে নামাজ পড়ছেন। আহানার মাও ততক্ষণে উঠে নামাজে দাঁড়িয়েছেন। আর শান্তর রুমের দরজা বন্ধ। রুমে ঢুকলেই দরজা বন্ধ করে ফেলে। মনে হয় রুমে মণিমুক্তা লুকানো আছে। ঠং। আহানা এবার বাগানের দিকে আসলো। সূর্যমুখী ফুলের বাগানটা ভোরবেলার আলোয় জাস্ট অসাধারণ লাগছে, তা বলে বোঝানো যাবে না। আহানা পা উঁচু করে শান্ত রুমের বারান্দার দিকে একবার তাকালো। বারান্দার দরজা বন্ধ। সে এবার দাঁত কেলিয়ে বাগানটায় ঢুকে পড়ল। আহানার নিজের কাছে হাঁটতে কি ভালো যে লাগছে। দুপাশে বড় বড় ফুল আর ফুল, তার উপর জ্বালানোর মতন কেউ নেই। শান্ত গভীর ঘুমে, কিন্তু তার এত সুন্দর ঘুমটা নষ্ট করলো উষা। ফোন করে আগে 10 বার সরি বলল সে। আচ্ছা ফাইন, সরি। সরি বল অফ দিয়ে আগে বলো, কল কেন করেছ? স্যার, অফিসে আপনার থাইল্যান্ডের ক্লায়েন্ট এসেছে। ওই যে নাম হলো জেমস স্টিভেন। এই সময়? স্যার, উনি কী সব ভাষায় বলতেছেন আমি কিছুই বুঝতেছি না। থাইল্যান্ডের ভাষা তো অনেক টাফ, তাই না? আচ্ছা, ওনাকে ফোন দাও। ওকে স্যার। শান্ত গুগল সার্চ করে অনেক কষ্টে জেমসের সাথে কয়েকটা কথা বলল। লোকটা ইংরেজি পারে, কিন্তু বলবে না। শান্তকে পেরেশানিতে ফেলার জন্য এত ঢং করছে। শান্ত নিরুপায়। ক্লায়েন্ট তো ক্লায়েন্ট হয়, এরে তো হাতছাড়া করা মানে টাকা লস। তো কথা বলে সে যা বুঝালো সেটা হলো উনি এ সময় শান্তর সাথে মিট করতে চান এবং তিনি শান্তর বাসায় এসে বাঙালিয়ানা খাবারও খেতে চান। শান্ত লজ্জায় পড়ে ওনাকে বাসায় ইনভাইট করে ফেললো। ফোন রেখে চুল টানতে টানতে বিছানা থেকে নামলো সে। বাঙালিয়ানা রান্না খাবে, মন তো চাচ্ছে মরিচ পিঠে খাওয়াই দিই, কিন্তু না। শান্ত, কুল ডাউন, আরামসে হ্যান্ডেল করো, নাহলে 10 লাখের ডিল ক্যান্সেল হয়ে যাবে। শান্ত বারান্দার দরজা খুলে বাইরে বের হতে আহানার মুখ দেখলো। আহানা কোমরে হাত দিয়ে আম পাতা নিয়ে দাঁত খোঁচাচ্ছে, আর মাঝে মাঝে কোমর থেকে হাত নামিয়ে সূর্যমুখী ফুল ধরে ফুল নাড়াচ্ছে। উফ, এই মেয়েটার মুখ দেখলাম, সকাল সকাল আজ সারাটা দিন আমার খারাপ যাবে। আবারও আমার বাগানে ঢুকেছে। এই আহানা। এই কে কে? আহানা চমকে পিছনে ফিরে তাকালো। শান্ত অগ্নিদৃষ্টিতে চেয়ে বলল, তোমার সাহস তো কম না, আবার আমার বাগানে ঢুকছো? বের হও, তাহলে এখানে এসে তোমার চুল ছিড়বো আমি। আহানা ভ্রু কুচকে হেঁটে চলে যেতে নিতেই শান্ত বলল দাঁড়াতে। আবার কি? এই, তোমার হাতে এটা কি? আহানা চেয়ে বলল, আমার হাতে তো আম পাতা, কেন চোখে দেখেন না? সেটা তো দেখছে। কোথেকে নিছো এটা? কই থেকে আবার? এমন একটা এরিয়াতে থাকেন যেখানে আম গাছ নেই। ভাগ্যিস ছাদে মিনি একটা আম গাছ পেলাম, সেটার পাতা দিয়ে কাজ চালাচ্ছি আপাতত। কি, আমার আম গাছের পাতা ছিঁড়ছো তুমি? বেশি না, শুধু 2টা পাতা ছিঁড়ছি। থাকো ওখানে, আমি আসছি, একদম নড়বা না। শান্ত রুম থেকে বেরিয়ে বাগানে এসে দেখলো আহানা উধাও। ছিটা ফোটার চিহ্নও নেই। শান্ত রেগে মেগে বাসার দিকে গিয়ে বুয়াকে বলল বিরিয়ানি রাখতে আজকে দুপুরের জন্য, আর এখন রুটি ভাজি ডিম এসব তৈরি করতে। ওর ক্লায়েন্ট আসতেছে তাই। আহানা বাসার বাইরে লুকিয়ে পড়েছিল। শান্ত চলে গেছে দেখে সে ভিতরে চলে আসলো আবার। বাপ রে বাপ, এক বাচ্চা বেঁচেছি। আর একটুর জন্য জ্যান্ত কবরই দিয়ে দিত আমাকে। পরনে কোট প্যান্ট, আবার ছাগল্লা দাঁড়িয়েও আছে দেখছি। লোকটা আসতে দারোয়ান গেট খুলে দিল। আহানা এখনো লোকটাকে দেখে যাচ্ছে পা থেকে মাথা পর্যন্ত। লোকটা ভিতরে ঢুকে আহানার দিকে তাকিয়ে দেখে নিল একবার। আহানার গায়ে হালকা সবুজ রঙের 3 পিস একটা
আর হাতে আম পাতা। চুল উস্কো খুস্কো লোকটা তার টাই ঠিক করে বললেন, আপনি শান্তর কে হন? আহনা চোখ বড় করে তাকিয়ে রইল। কি কি বললেন? এটা আবার কোন দেশের ভাষা? লোকটা হেসে বলল, জেমস স্টোভেন। কি কয় এই বেডা? কিছুই তো বুঝি না। শান্ত দূর থেকে জ্যাকেট পরে আসতে আসতে বলছে, মিস্টার জেমস স্টেভেন, আপনাকে স্বাগতম। আহনা চোখটা বড় করে ভাবলো তার কি ঘুমে ধরলো নাকি। চোখ ভালো করে ডলে আবারও ভাবলো হঠাৎ করে মানুষের মুখের ভাষা উল্টাপাল্টা শুনতেছে কেন। কানে আঙ্গুল দিয়ে খুঁচিয়ে আবারও শোনার চেষ্টা করলো। সে লোকটা এবার বলছে, তুমি মেয়েটার কি হও? শান্ত গুগল সার্চ করে কথাটার মানে বের করে মুচকি হাসলো, তারপর বলল, আমার রিলেটিভ। লোকটা ও বলে শান্তর সাথে বাসার দিকে চলে গেল। আহানা ব্রুকুচকে ভাবছে, এলিয়েনের মতো কি কথা বললো এরা এতক্ষণ ধরে? কিছুই তো বুঝলাম না আমি। শান্ত মিস্টার জেমসকে সোফায় বসতে বলে বুয়াকে ডাক দিল। আহানা চোরের মতো পা টিপে টিপে সামনে দিয়ে হেঁটে মায়ের কাছে চলে এসেছে। তারপর মাকে সবটা খুলে বলার পর থেকে মা হাসছে ওর কাজের কথা শুনে। শান্ত মিস্টার জেমসকে নিয়ে আলোচনা করতে করতে নাস্তা করছে। আহানা দরজার কোনায় উকি দিয়ে তাদের কথাবার্তা শুনে এর অর্থ বের করার ব্যস্ত হয়ে আগামাথা কিছুই না বুঝে একটু একটু করে পা বাড়িয়ে সে শান্তর রুমের দিকে চলল। প্রতিদিন শান্ত দরজা লক করে রাখে কেন, এতে সে রহস্যের গন্ধ পেয়েছে, তাই এবার শান্ত রুমটা ভালো করে দেখবে সে। রুমে ঢুকে দরজাটা আলতো করে আটকে ফেলল আহানা, যাতে কেউ সন্দেহ না করে। তারপর চোখ বুলিয়ে রুমটা দেখায় মগ্ন হলো সে। পুরো রুমটার দেয়ালে হলুদ কালারের রং করা, আর বিছানার চাদরটাও পুরো হলুদ রঙের। গন্ডারটার মনে হয় হলুদ অনেক পছন্দের। আহানা এবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর নিজেকে একবার দেখে নি চুল ঠিক করে দাঁত কেলিয়ে বারান্দার দিকে চলল। শান্ত খাওয়া শেষ করে জেমসকে বসতে বলে নিজের রুমের দিকে আসতেছে। আহানা চারিদিকে হেঁটে হেঁটে দেখে চলে যাওয়ার জন্য দরজা খুলতেই দেখলো শান্ত আসতেছে করিডোর দিয়ে। শান্তকে আসতে দেখে চোখ বড় করে সে দরজার পিছনে লুকিয়ে পড়লো জলদি করে। শান্ত রুমে এসে আলমারি থেকে একটা ফাইল বের করে তারপর অফিসে পড়ে যাওয়ার জন্য শার্ট বের করলো। এরপর বিছানায় সেগুলো রেখে গায়ের জামা সব এক এক করে খুলছে সে। রেডি হয়ে অফিসে যাবে। আহানা গভীর ভাবনায় আছে, কোন দিকে যাবে কি করবে সেটাই ভেবে যাচ্ছে সে। শান্ত গায়ের জ্যাকেটটা খুলতে ওর মনে হলো রুমে অন্য কেউ আছে। কড়া দৃষ্টিতে সে দরজার পিছনের দিকে তাকালো। আহানা দুহাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। তুমি? আহানা শান্তর ধমকে মুখ থেকে হাত সরিয়ে বলল, সরি, অ্যাক্সিডেন্টলি আপনার রুমে ঢুকে পড়েছি, আবার অ্যাক্সিডেন্টলি আটকেও গেছি। বাই বাই। কথাগুলো বলে আহানা এক দৌড়ে পালালো। শান্ত হাতে শার্ট নিয়ে ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে আছে। এই মেয়েটার মাথা পুরোই নষ্ট। আহানা হাঁপাতে হাঁপাতে ড্রয়িং রুমের সামনে গিয়ে মায়ের কাছে যাচ্ছিল, তখনই মিস্টার জেমস এসে ওর দিকে তাকালো কিছু বলার জন্য। আহানা প্রচন্ড রেগে আছে। জেমস কিছু বলার আগে সে বলল, তাইল্লা দোলা চুপ থাক, তো লটর পটর ভাষা আমি বুঝবো না। খুদাই আমাকে এসব ভাষার কিছু বলতে আসবি না, বেআল্লার ঘরের বেআল্লা। কথা শেষ করে আহানা ভেতরের রুমে চলে গেল। মিস্টার জেমস থ হয়ে বসে আছেন। আহানা কি বলল তার এক শব্দ তিনি বুঝলেন না। এখন তার মনে হচ্ছে শান্তকে। যখন তিনি তার ভাষায় কথা বলেন তখন শান্তর কেমন মনে হয়। তারপর গুগল ট্রান্সলেট বের করে আহানা যা বলল তার থেকে বেল্লা শব্দটা মনে আছে তার। সেটা লিখতেই থাইল্যান্ডের ভাষায় অনুবাদ হলো বেল্লা অর্থ বেলু। উনি তো চোখ বড় করে কিছুক্ষণ চেয়ে রইলেন। এই মেয়েটা তাকে বেলু বলল। শান্ত রেডি হয়ে এসে জেমসকে নিয়ে অফিসের দিকে চলে গেছে। মা আর আহানার আম্মু গল্প করছেন। আহানা রুমের দরজা ভালো করে লাগিয়ে শাড়ি পরা প্র্যাকটিস করছে। সবই ঠিক আছে, কিন্তু শাড়ির কুচি সমান সমান হয় না কেন, আর আঁচলটা বারবার পড়ে যাচ্ছে কেন, কি ঝামেলা। আহানা এই নিয়ে 17 বার ট্রাই করেছে। একবার কুচি ঠিক হয় না তো একবার আঁচল পড়ে যায়, আর নয়তো আরেকবার দেখে পুরো শাড়ি সে উল্টা পড়েছে। হাঁপাতে হাঁপাতে আবারও চেষ্টা করছে সে। 1 2 3 4, কুচি তো ঠিক হলো, তবে কুচি গুছিয়ে কোমরে গুছিয়ে দিলে এমন ফুলে থাকে কেন? মনে হয় যেন আমি গর্ভবতী। মাকে কত করে বললাম শিখিয়ে দাও, কিন্তু না, মা তো গল্প করায় ব্যস্ত। রিপা আপু বুয়ার সাথে রান্নাঘরে কাজ করছে, তাকে চালানো যাবে না। করব তো কি করব? আমি বরং এক কাজ করি, আমাদের বাসায় গিয়ে আমার আরেকটা জামা নিয়ে আসি, তাহলেই হলো। আহানার শাড়িটা রেখে তার জামা পরে মাকে বলে বেরিয়ে পড়ল। বাসা থেকে একটা জামা নিয়ে ফেরত আসবে আবার। শান্তর মা বলছে আজও এখানে থেকে যেতে। আহানা বাসায় এসে দরজা খুলে নিজের একটা জামা নিয়ে আবার বের হয়। দরজায় তালা লাগিয়ে পেছনে ফিরতে দেখলো রতন দাঁড়িয়ে আছে ওর সামনে।
পান চিবাচ্ছে। আহানা ভ্রুকুচকে পাশ দিয়ে হেঁটে চলে যেতে নিতেই রতন পথ আটকালো ওর। কি ব্যাপার আহানা, কাল রাতে নাকি তোমরা বাসায় ছিল না? তো এখন এলা তো আবার কই যাচ্ছ? কোথাও না, সরো আমার পথ থেকে। আগে আমার কথার উত্তর দাও, তারপর যেতে দিব। আহানা রেগে মেগে রতনকে এক ধাক্কা দিয়ে বলল, আমি যেখানে খুশি সেখানে থাকবো, তাতে তোর কি? বেয়াদব, জাহান্নামে যা তুই। রতন চুপ করে তাকিয়ে রইল আহানার দিকে। আহানা আর পিছন ফিরে তাকালো না। রতনকে মনে মনে বকতে বকতে সোজা শান্তদের বাসায় ফিরে আসলো সে। রতন আজ কয়েক বছর ধরে ওকে জ্বালাচ্ছে। ওদের এলাকার 1 নম্বরের ছেঁচড়া একটা ছেলে, দালালি করে সংসার চালায়, কত মেয়েকে উঠায় নিয়ে গেছে। কিন্তু সে আহানার প্রতি দুর্বল। আহানার রাগ তার ভালো লাগে সব সময়। মোট কথা আহানাকেই ভালো লাগে তার। আহানা ওকে দু চোখে দেখতে পারে না, কারণ এর চরিত্র সম্পর্কে A to Z জানে সে। আহানা বাসায় ফিরতেই দেখলো শান্ত অফিস থেকে ফিরে এখন জেমসকে তার সূর্যমুখী বাগানে দেখাচ্ছে। আহানা গাল ভেটকিয়ে পাশ দিয়ে চলে গেল। রুমে এসে তার জামাটা নিয়ে পরতে নিতেই মা বলল শাড়িটা পরিয়ে দিবে। আহানা তো মহা খুশি। মা ওকে খুব সুন্দর করে খয়েরি রঙের শাড়িটা পরিয়ে দিল। আহানা আয়নার সামনে নিজেকে দেখে বলল, মা, আমাকে তো সেই লাগতেছে। এর জন্যই তো বলে শাড়িতে নারী। আমি আন্টিকে দেখিয়ে আসি। আচ্ছা যা। আহানা খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে শান্তর মায়ের রুমের দিকে চলল। উনি আহানাকে দেখে মুচকি হাসলেন। তারপর তার বিছানার পাশে ছোট 4 তাকের ড্রয়ারটা থেকে একটা কাজল বের করে আহানার কানের পাশে ফোঁটা দিয়ে দিলেন। আহানা ওনাকে দেখিয়ে এবার যাচ্ছে রিপাকে দেখাতে। তখনই শান্তর সামনে পড়ল। আহানা দাঁত কেলিয়ে বলল, দেখছেন আমি শাড়ি পরছি? ও আচ্ছা, তুমি? আমি তো ভাবলাম পাগলা গারতের পাগল পাশে ঢুকে পড়ে লাফিয়ে লাফিয়ে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে। আমি পাগল? যাক, তাহলে স্বীকার করলে যে তুমি পাগল। আপনি পাগল, সাথে করে পাগল নিয়ে ঘোরেন, বেআইল্লা। জেমস আবারও বেল্লার কথাটা শুনে বুঝলেন তাকে আবারও বেলু বলল আহানা। তাই সে ভ্রু কুচকে তাকালো আহানার দিকে। আহানা মুখ বাঁকিয়ে বলল, কি বেআইল্লা কইলাম যে তোর গায়ে লাগছে? বুঝছিস, তোরে বেআইল্লা কইছি যে। লোকটা মুখ বাঁকিয়ে শান্তর দিকে তাকিয়ে বলল। বললো সেটা তো কিন্তু এখন আবার কি বললো? শান্ত পড়ল মহাবিপদে, কারণ তার ফোন তার রুমে। এখন জেমস কি বলল তার আগামাথা কিছুই বুঝলো না সে। আহানা দাঁত কেলিয়ে বলল, হয়তো আপনি বোঝেননি আপনাকে কি বলেছে, কিন্তু আমি বুঝেছি। কি বলেছে? বলেছে ফাটা টি শার্ট। শান্ত রেগে আহানার চুল টেনে ধরে বলল, ভাগো এখান থেকে, সারাদিন বাথরুমে করে বেড়ায়। আহানা নিজের চুল থেকে শান্তর হাত ছাড়িয়ে মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেছে। বিরিয়ানি রান্না হচ্ছে, তার সাথে ইলিশ মাছের দো পেঁয়াজা, চিংড়ি মাছের মালাইকারি, ভাতও আছে। আহানা সব দেখে আবারও মায়ের কাছে চলে আসলো। জেমস বাঙালি খাবার খেয়ে অনেক খুশি। সে খুশি খুশি চলেও গেছে। ডিল ফাইনাল। বিকাল হয়ে গেছে। আহানা টিভি খুলে বসে একটা মুভি দেখছে। মৃদু পপকর্ন নিয়ে এসে ওর সাথে বসে আলাপ শুরু করেছে। মা আর শান্তর মা বাগান ঘুরে দেখতে গেছেন, আর শান্ত নিজেদের রুমে টিভি দেখছে। নিতু আহানার হাত ধরে সোফা থেকে নামিয়ে বলল তাকে ছবিতে যে গান চলছে সেই গানের নাচটার কপি শিখিয়ে দিতে। আহানা বলল পারবে না এখন, তাই নিতু কান্নাকাটি জুড়ে দিয়েছে। আহানা বাধ্য হয়ে বলল তাকে কপি করতে। তারপর শাড়ির আঁচল কোমরে গুজে সে ফ্লোরে দাঁড়িয়ে মুভির নায়িকাটার মতো নাচা শুরু করলো। সাথে নিচু নাচছে। দুমদুম আওয়াজ পেয়ে শান্ত টিভি অফ করলো। টিভি অফ করার আওয়াজটা আরো জোরে শোনা যাচ্ছে, তাই সে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখলো আহানা নিতুকে নাচ শেখাচ্ছে। শান্ত ভ্রু কুচকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে নাটক দেখে যাচ্ছে। আহানা বলছে, প্রথমে ডান পা উঁচু করবি, তারপর বাম পা। শান্ত হাসতে হাসতে বলল। তারপর ধপাস। আহানা নাচ শেখানো থামিয়ে পিছনে ফিরে শান্তর দিকে তাকালো। নিতুও হেসে দিয়েছে শান্তর সাথে সাথে। আহানা মুখ বাঁকিয়ে বলল, তো আপনি শেখান তাহলে। নিজেকে কি মনে করেন, নাচের নও তো জানেন না, আর আপনি আসছেন আমাকে ভ্যাটকাইতে। তোমার যেহেতু জোস নাচ, আমি কিন্তু নিতুকে শেখাতে পারবো। তো শেখান দেখি, কেমন অস্কার জেতা নাচ শেখাতে পারেন আপনি। শান্ত নিজের ফোনে একটা ইংলিশ গান প্লে করে নিতুকে বলল ওরে কপি করতে। নিতু, প্রথমে হাত এটা ঘুরিয়ে এখান দিয়ে এনে এখান দিয়ে আনবা, তারপর ঘুরিয়ে তোমার ভাইয়ার গালে চর বসিয়ে দিবা। শান্ত আহানার দিকে তাকিয়ে রেগে এক দৌড়ানি দিল। আহানা শাড়ির কুচি ধরে দৌড় মেরেছে ততক্ষণে। এই খবরদার, দৌড়াতে দৌড়াতে আমার সূর্যমুখী ফুলের বাগানে ঢুকবানা বলে দিচ্ছে। তাহলে আমাকে দৌড়ানি দাও অফ দেন।
ফাইন, যাও, মাফ করে দিলাম। আহানা থেমে গিয়ে বলল, মাফ? কিসের মাফ? আমি আপনার থেকে মাপ চাইনি। তাহলে আজ তোমার রক্ষে নেই। কি করবেন? আমাকে কিছু করলে আপনার সূর্যমুখীর বাগান আমি ধ্বংস করে দেব। তারপর তোমাকে আমি ছেড়ে দিব, তাই না? তোমাকেও ধ্বংস করে দিব। আপনাকে আমি বিদ্ধবস্ত করে দেব। বিধ্বস্ত মানে? সেটা কি আবার? আপনি বিদ্ধবস্ত চেনেন না? বিধ্বস্ত মানে? ও আচ্ছা, ইউ মিন বিধ্বংস। খোদা, এই মেয়েটা সব কি আওলা ঝওলা কথা বলে। আমার মগজ তার জায়গা থেকে নড়ে গেছে। এই মেয়েটার কথার মানে বের করতে চাই। এই পাগলের সাথে আর দুলেন কথা বললে আমিও পাগল হয়ে যাব। আহানা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি পাগল হলে আপনি পাগল হোল স্কয়ার। আমার মধ্যে পাগলের কি দেখলে তুমি? যে মানুষ সেধে পাগলের সাথে কথা বলতে আসে সে হলো আসল পাগল। তাহলে তুমি স্বীকার করছো তুমি পাগল? তার মানে আপনি স্বীকার করছেন আমার সংস্পর্শে এসে আপনিও পাগল হয়ে গেছেন? এই, তোরা দুজন থামবি? এরকম ঝগড়া তো শত্রুর সাথে করে না, যেটা তোরা করিস। বাপরে বাপ, আমি আর বুবু দূর থেকে তোদের ঝগড়া দেখতেছিলাম। আমরা নিজেরাই এখন পাগল হয়ে যাব মনে হয়। হ্যাঁ বাবা, বলো। বাসায় আসুন, সোফে বসে বলতেছে। আহানার মা শান্তর সাথে বাসার ভিতরে চলে গেল। আহানা শান্তর মায়ের কাছে এসে বসেছে ঘাসের উপর, আর ওর মা হুইল চেয়ারে। আহানার মা সোফায় বসে শান্ত গলায় বললেন, বাবা বলো, কি বলবে? মিস্টার মজনু শেখ এখন চৌধুরী হয়ে গেছে আন্টি। আমার অফিসের সাথে পার্টনারশিপ করতে চায়, তো 50-50। আমি তো নাম শুনে কিছুক্ষণ ভাবনা ছিলাম, জনে কি শেখ মজনু শেখ নামটা পাল্টে চৌধুরী হয়েছেন। চেয়েছি কি করে জানেন? ইন্ডাস্ট্রির নাম শুনে আগে ছিল আয়াত লাক্সারিজ গ্রুপ, আর এখন মজনু লাক্সারিজ গ্রুপ। আরে ভাই, কপি করলে ঠিক আছে, তাই বলে পুরোটা। তো তুমি কি বললে? আমি রাজি হয়ে গেলাম। এমন কেন করলে বাবা? তুমি তো জানো উনি কিরকম খারাপ লোক। তারপরেও কেন তুমি ওনার সাথে বন্ধুত্ব করতে গেলে? আরে কাটা দিয়ে কাটা তুলবো, তাই তো জেনে শুনে ফাঁদে পা ফেললাম। আর সে আমাকে আর আমার ফ্যামিলিকে চেনে না, তাই কাজটা আরো সহজ হলো আমার জন্য। আন্টি, আপনি আমাকে জাস্ট 1 মাস টাইম দেন, আপনার বাড়ি গাড়ি সব আমি ব্যাক এনে দেব। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তাকে তার পথ দিয়ে আক্রমণ করবো আমি। আপনি শুধু বলেন আপনাদের গাড়ি কি রঙের লাগবে আর বাড়ি কি রঙের লাগবে। আহানার মা মুচকি হেসে বললেন, না বাবা, পারলে আমাদের আগের বাসায় এনে দাও। ওখানে আহানার বাবার সব স্মৃতি। বাসাটা মজনু যার কাছে বিক্রি করেছে সে বিদেশ থাকে বলে বাসাটা পড়েই আছে পরিত্যক্ত। ওকে, ডোন্ট ওয়ারি, আমি সেটা এনে দেবো। আর ওই মজনু যেটা আছে সেটাও মাটিতে মিশিয়ে দেবো আমি। আমাকে একটা আশা দিলে তুমি। ভাবতেও পারিনি আদৌ এটা ফেরত পাবো কিনা। যদি পাই তাহলে তো খুব ভালো হতো। আপনি নিশ্চিন্তে থাকুন। আহানা উকি মেরে দরজার পাশে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করছে যে কি কথা হচ্ছে ওখানে। শান্ত কথা শেষ করে নিজের রুমে চলে গেল। আহানার সাথে সাথে মায়ের কাছে দৌড়ে এসে বলল, এতক্ষণ কি কথা হলো? মা আহানাকে সবটা বুঝিয়ে বললেন। মায়ের কথা শুনে আহানা ফিক করে হেসে দিয়ে বলল, মগের মূল্যক নাকি? দলিল করার সম্পত্তি আবার ব্যাক পাওয়া যায় নাকি? পাগলের প্রলাপ। আরে শান্ত, অনেক জোর দিয়ে বলল, হলেও তো হতে পারে। কচু হবে, হুদাই আমাদের স্বপ্ন দেখাচ্ছে। আহানা রেডি হচ্ছে টিউশনি করাতে যাবে বলে। রেডি হয়ে বের হতে নিতেই দেখলো শান্ত বের হচ্ছে ওর বাসা থেকে। নেভি ব্লু কালারের জ্যাকেট পরে ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতেই কারে উঠল সে। আহানা দাঁড়িয়ে ভাবলো, নির্ঘাত গার্লফ্রেন্ডের সাথে মিটমাট করতে যাচ্ছে, কারণ আজ তো শুক্রবার, ওনার অফিস তো শুক্রবার দুপুর পর্যন্ত থাকে, রিপাপও বলেছে। আর এখন তো বিকাল। আমার কি? আহানা সোজা হেঁটে চলল টিউশনির দিকে। পথে রিক্সা পেলে জলদি যাওয়া যাবে। এখান থেকে রিক্সা নিলে 15 মিনিট পরই চিত্রাদের বাসা। চিত্রাকে পড়িয়ে তারপর যাবে শিয়াদের বাসায়। তারপরে আবারও ফিরে আসবে সে। চিত্রাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়ে আহানা আনমনে ভাবছে, শান্তর গার্লফ্রেন্ডটা দেখতে জানি কিরকম, আর শান্তর কি দেখে ওকে পছন্দ করলো সে? শান্তর মধ্যে তো আমি কোনো গুণই দেখি না। মনে হয় যে ওরে পছন্দ করে সে নিজেও একটা পাগল। ম্যাম, বলো চিত্রা। হাসতেছেন কেন ম্যাম? না কিছু না, এমনি। তুমি তোমার কাজ করো, না হলে চর মেরে দেবো। সারাদিন খালি বক বক। আনা কি হয়েছে? চিটটা কি কথা শুনে না? শুনে শুনে একটু ধমক দিতে হয় আর কি। ওর রেজাল্ট দিছে না আজকে? গ্রেড কত?
সেটাই তো বলতে এলাম। আহানা এত খুশি আমি কি বলবো। এই প্রথম চিত্রা 90-এর উপর মার্কস পেয়েছে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। যাক, আমার ধমক কাজ দিয়েছে। ধন্যবাদ দিতে হবে না আন্টি। ও বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে একদিন, এটাই তো চাই। আন্টি খুশি মনে চলে গেলেন। আহানা আবারও ভাবনায় চলে গেল। একবার গিয়ে শান্তর জিএফটা দেখলে ভালো হতো না? মনটা কেমন খচখচ করতেছে। অবশ্য আমি তো জানি না সে এখন কোথায়। ফলো করলে ভালো হতো, কিন্তু ওনারে ফলো করতে গেলে তো আমার টিউশন মিস যেত। আহানা চিত্রাকে পড়ানো শেষ করে বাসা থেকে বের হতে সিয়ার আম্মু ফোন করে জানালেন তারা আজ পার্কে ঘুরতে গেছেন, তাই আজকে আহানা যেন পড়াতে না আসে। আহানা তো মহা খুশি। এখন কথা হলো সে কি করবে। তার তো মন চাচ্ছে শান্ত এখন কি করছে সেটা সূত্র বের করতে, কিন্তু করবে তো কি করে। পরে ওর মনে হলো রিপা জানলেও জানতে পারে যে শান্ত কোথায় গেছে। আহানা দেরি না করে বাসার দিকে ছুটল। একটা কিউট বিকালবেলা, বেশ লাগছে। তার উপর রহস্য রহস্য ভাব, সূত্রের অভাব। শান্তর রহস্য বের করব এই ভেবে বিকালটা কেন জানি আরো ভালো লাগছে। আহানা লাফিয়ে লাফিয়ে বাড়িতে ফিরে এসে রিপাকে কথার ছলে জিজ্ঞেস করলো শান্ত কই গেছে। রিপা সাথে সাথে বলে দিল একটা রেস্টুরেন্টের নাম। আহানা অবাক হয়ে বলল, তুমি জানলে কি করে? রিপা বলল শান্ত যাওয়ার সময় ওর মাকে বলে গেছে যে সে কোথায় যাচ্ছে। আহানা বাসার সামনে দাঁড়িয়ে ভাবলো সে কি রেস্টুরেন্টে যাবে নাকি যাবে না। গেলে তো অনেক ভালো হয়, শান্তর বিপক্ষে কিছু প্রমাণ পাওয়া যাবে। এর থেকে শান্তকে কন্ট্রোলে আনাও যাবে। ভাবতে ভাবতে সে হাতের পার্সটার ভিতর টাকা গুনলো। গুনে গুনে 20 টাকা আছে, 2টা 10 টাকার নোট। আর রেস্টুরেন্টটাতে যেতে 30 টাকা লাগবে। মায়ের কাছে তো কোনো টাকা নেই। আহানার কাছে টাকা আরও আছে, তবে সেগুলো তাদের বাসায়। আবার তাদের বাসায় যেতে হলে সন্ধ্যাও হয়ে যাবে। সে বরং আসার সময় হেঁটে আসবে। আহানা তাই একটা রিক্সা নিল। কোনো মতে রেস্টুরেন্টের কাছাকাছি আসলে তারপর বাকিটা হেঁটে যাওয়া যাবে এই ভেবে। তো রিক্সাওয়ালাকে রেস্টুরেন্টটার 1 কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছে। আহানা ওনাকে জিজ্ঞাসা করলো রেস্টুরেন্টটা কোথায়। উনি বললেন সোজা গিয়ে বাম পাশে। আহানা এবার জোরে সরে হাঁটা ধরেছে। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দালানের দিকে তাকালো। মুখটা খানিকটা উঁচু করে তাকাতেই হয়েছে এত বড় দালান 19 থেকে 20 তলা হবে। ইয়া বড় দালান, 6 তলায় রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, মানুষ বসে গসিপ করছে এটাও দেখা যাচ্ছে, কারণ দেয়ালে গ্লাস স্বচ্ছ। তো যেমন ভাবা তেমন কাজ। আহানা লিফটে উঠে আসতেছে সেখানে। মনে মনে সে মহা খুশি। আসার সময় নিচের থেকে ক্যামেরাও এনেছে, এটা দিয়ে ভালো মানের ছবি তুলে শান্তকে ব্ল্যাকমেল করবে সে। রেস্টুরেন্টে এসে এদিক ওদিক তাকিয়ে একটা কোণে এসে শান্তকে দেখলো। শান্ত বকবক করে কথা বলেই যাচ্ছে, আর তার সামনে মনে একটা মেয়ে বসে আছে। চুল দেখে মনে হয় মেয়ে, ইয়া বড় বড় চুল। আহানা লুকিয়ে লুকিয়ে শান্তদের পাশ থেকে কয়েক সিট দূরে এসে বসেছে। ওড়না দিয়ে ঘোমটা দিয়ে ক্যামেরা অন করলো সে। পিছন থেকে করচ করচ করে কয়েকটা ছবি তুললো। আরেকটা তুলতে যাবে এই সময় ওয়েটার এসে হাজির। দাঁত কেলিয়ে সে বলল অর্ডার দিতে। আহানা পড়লো মহাবিপদে। তার কাছে তো 1 টাকাও নেই, কি করবে এখন। রেস্টুরেন্টে এসেছে যখন কিছু তো খেতে হবে, তা না হলে তো ওরা ওকে বসতে দিবে না। আহানা সব দিক ভেবে বলল, ওই যে লোকটা দেখছেন আমার ভাইয়া হয়, টাকা ওনার থেকে নিয়ে নিয়েন। আমি এখানে আসছি আমার ভাইয়ার কাজের তদারকি করতে। এখন আপাতত আইসক্রিম দিয়ে যান একটা। ওয়েটার এসে চলে গেল। আহানা এবার ছবি তুলবে মেয়েটার মুখ সহ। এগোতে এগোতে অনেকটাই কাছে চলে এসেছে সে। ক্যামেরা ঠিক করে ভালো করে ছবি তোলার জন্য মেয়েটার দিকে তাকাতে আহানা 440 ভোল্টের ঝটকা খেলো একটা। এটা দেখি পোলা। আহানা ইয়া বড় হাঁ করে কাছে এসে ছেলেটার চুল ধরে দেখতে লাগলো। তারপর ছেলেটার গোপ ধরে টানাটানি শুরু করে দিল সে। শান্ত আহানাকে দেখে চমকেছে, তার চেয়ে বেশি চমকেছে আহানা যখন ছেলেটার চুল আর গোপ টানাটানি শুরু করে দিয়েছে। শান্ত কিছু বুঝে উঠতে না পেরে আহানাকে টেনে ছেলেটার কাছ থেকে সরিয়ে আনলো, নাহলে সে আরেকটুর জন্য ছেলেটার চুল দাড়ি সব তুলেই নিয়ে আসতো। আহানা শান্তর দিকে তাকিয়ে বোকার মতো প্রশ্ন করে বসলো, আর সেটা হলো, আগে বলুন এটা মেয়ে না ছেলে? শান্ত ফিসফিসিয়ে বলল, তুমি এখানে কি করতেছো? আমার প্রশ্নের উত্তর দিন। অবভিয়াসলি ছেলে, গোপ দেখো না, যেটা ধরে টানতেছিল তখন। গোফ তো দেখেছি, সাথে 1 হাত লম্বা মাথার চুলও দেখতেছি, তাই কনফিউশনে আছি এটা কি আসলে। শান্ত ছেলেটাকে এক্সকিউজ মি বলে আহানার হাত ধরে দূরে নিয়ে আসলো। শোনো, এটা আমার ক্লায়েন্ট, ওনার সাথে মিট করতে এসেছে। তুমি এখানে আসছো কেন সেটা বলো। ব্যাডা না বেডি, কইতে আপনার এত সময় লাগে বুঝি না আমি। এটা ছেলে, কত শোনো নাই তুমি? অনেক ছেলেরা চুল বড় রাখে, আগে দেখো না তুমি? বাহ, তো ভালো, দেখা হয়ে গেছে, যাও এখন। না,
যাব না আমি। কেন যাবা না? আমি আপনার জিএফকে দেখতে এসেছি। শান্ত ভ্রুকুচকে এবার পুরো বিষয়টা বুঝলো, তারপর হাত গুটিয়ে বলল, আচ্ছা, এবার বুঝলাম। আমার পিছনে গোয়েন্দাগিরি করো? বাপরে বাপ, হাতে দেখে নি তো ক্যামেরাও আছে। আসেন, আপনাকে মিট করাই আমার জিএফ এর সাথে। না না, দরকার নেই। আরে আসেন আসেন। শান্ত আহানার হাত মুঠো করে ধরে টেনে সিটে বসিয়ে দিয়ে নিজে ওর পাশে বসে পড়ল। আহানা ঢোক গিলে যেতে যেতে জানালার সাথে লেগে গেছে। মিট দিদার, ওর নাম দিদারুল হক, আমার ক্লায়েন্ট। আর দিদার, উনি হলেন পাশের বাসার আন্টি টাইপস রিলেটিভ আমার। মানে সে আজ এসেছে আমার আর জিএফ এর গোপন পিক তুলতে। আর সে আমাকে তোমার জিএফ ভেবেছে? হ্যাঁ, এবং ছবি তুলে ফেলেছে মুখ না দেখে। ভেরি ফানি। তা এই ছবি নিয়ে উনি কি করতেন? সে আমাকে ব্ল্যাকমেল করতো। বাহ, কি আইডিয়া। ম্যাম, আপনার আইসক্রিম। আহানা আইসক্রিমের দিকে তাকিয়ে তারপর শান্তর দিকে তাকালো, ভয়ার্ত স্বরে বলল, খাবো না আমি। শান্ত ওয়েটার থেকে আইসক্রিম নিতে নিতে বলল, মারবো না তোমাকে, মারার চেয়েও কঠোর শাস্তি দিব আমার পিছনে লাগার জন্য। আহানার হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে শান্ত দিদারকে বিদায় দিল। তারপর আহানার দিকে ঘুরে বসে তার হাতে থাকা কফির মগে চুমুক দিল। আহানা আইসক্রিম খাচ্ছে আর মনে মনে ভাবছে কি করে রক্ষা পাবে সে। এই মেয়ে, আহানা আইসক্রিম মুখে দিতে শান্ত এই মেয়ে বলল, তাই ওর গলায় আইসক্রিম থাকা বাদাম আটকে গেল। কাশতে কাশতে বলল, কি তোমার আমি হারে হারে চিনি। চিনছেন তো ভালো করছেন, আবার বলার কি আছে? আজ তোমার হাত পা ভেঙে তারপর বাসায় নিয়ে যাব। করবেন আপনি? শান্তর পিছনে কোনো গোন্দা লাগলে তারে শান্ত এমনি এমনি ছাড়ে না। আর হলো কথা জিএফ এর, আমার ওইসব ইন্টারেস্ট নেই। মা যাকে বলবে তাকে বিয়ে করে নেব। ও দেখি কেমন দেখো। না, কেন দেখবেন আপনি? একদম ধরবেন না ক্যামেরা। তার মানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। দেখি, দাও আমাকে। না, দিব না। শান্ত আরো এগিয়ে গেল আহানার দিকে। আহানা ভয়ে পিছিয়ে গিয়ে হাতে থাকা আইসক্রিম এক চামচ শান্তর গালে লাগিয়ে দিল একদম লেপ্টে। শান্ত চোখ বন্ধ করে টেবিল থেকে টিস্যু নিয়ে মুখ মুছতে গিয়ে থেমে গেল। আহানা বোকার মতো তাকিয়ে আছে আর হাতে থাকা ক্যামেরাটা পিছনে লুকাচ্ছে। শান্ত আহানার গায়ের ওড়না দিয়ে মুখ মুছে নিল। আহানা কোনো রিয়াক্টই করলো না, কারণ এখন তার একটাই কাজ, আর সেটা হলো ক্যামেরা লুকানো। শান্ত মুখ মুছা শেষ করে আহানার হাত চেপে ধরলো কিছুটা জোরেই। আহানা হাত মুচড়াতে মুচড়াতে বলল, তাও ক্যামেরা দিব না আমি। শান্তর সাথে জোরাজুরিতে পারল না আহানা। শান্ত ক্যামেরা নিয়েই ছাড়লো। তারপর দেখলো আহানা মোট 14টা ছবি তুলেছে। সবগুলোতে শান্ত হেসে তাকিয়ে আছে সামনে বসা মানুষটার দিকে। শান্ত অফিসে কথা বলার সময় মাঝে মাঝে হেসেছিল। আহানা ঠিক ওই সময়টায় ছবি তুলেছে যেন ওর মা মনে করে এটা সত্যি ওর জিএফ। আচ্ছা, বাকি ছবিগুলোতে মেয়ের চুল তুলেছে সব। হায় রে, আমাকে ফাঁদে ফেলে সব তৈরি করে নিয়েছিলে বেকুবের গোষ্ঠীটা। আহানা টেবিলের নিচ দিয়ে বের হয়ে এক দৌড় মেরেছে ততক্ষণে। শান্ত সামনে তালিকে দরজায় দাঁড়িয়ে থাকা দারোয়ানকে ইশারা করলো। দারোয়ান আহানার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে সাথে সাথে। আহানা পেছন ফিরে তাকিয়ে দেখলো শান্ত হাসতে হাসতে আসছে এদিকে। আর কখনো আপনার ব্যাপার নিয়ে গোয়েন্দাগিরি করব না, আপনার কসম। সরি, আর করব না এমন। বাসায় যাব, আন্টি আর আম্মু তো অপেক্ষা করছে, তাই না? যাবো তো। শান্ত ক্যামেরাটা দারোয়ানের হাতে দিয়ে বলল ছবি তুলতে। কিসের পিক? শান্ত মুচকি এসে আহানার কোমরে হাত রেখে টান দিয়ে কাছে নিয়ে আসলো। তারপর গায়ের থেকে জ্যাকেটটা খুলে দূরে সরিয়ে রেখে দারোয়ানকে বলল এমন ভাবে ছবি তুলতে যেন শান্তর মুখ না ওঠে। আহানা চোখ বড় করে দূরে সরতে নিতে গিয়েও পারল না, কারণ শান্ত ওকে ভালো করে ধরে রেখেছে। দারোয়ান কয়েকটা ছবি তুলে দিলেও তৎক্ষণাৎ শান্ত ক্যামেরা হাতে নিয়ে হেসে বলল, পারফেক্ট, এবার এগুলো আমি আহানের বিরুদ্ধে ইউজ করব। আহানা ছবিগুলো দেখে বলল, এটা তো আপনি। তো কথাটা তুমি জানো আর আমি জানি। জ্যাকেট খুলছে কেন? যাতে কেউ আমাকে না চেনে। শান্ত তাচ্ছিল্যের হাসি দিয়ে টেবিলের উপর থেকে জ্যাকেটটা নিয়ে বিল দিতে চলে গেল। আহানা বোকার মতন চেয়ে দাঁড়িয়ে আছে। সে এসেছিল একজনকে ফাঁসাতে, আর এখন সে নিজেই ফেসে গেছে। এসব ভেবে কপাল চাপড়াতে চাপড়াতে বেরিয়ে গেল সে। থুর, আর জীবনের পেছনে গোয়েন্দাগিরি করতে আসবো না আমি। এখন যদি মাকে দেখাই এই ছবিটা, না না, মা তো চিনবেও নাকি। মুখ না দেখলেও বডি তো চেনা যায়। সেটাই। এই মেয়ে, আহানা হাঁটা থামিয়ে শান্তর দিকে তাকালো। কই যাচ্ছ তুমি? আপনার কি? কথা সুন্দর মার্জিত ভাবে বলবা, তাহলে ছবিটা আন্টিকে দেখাই দেব।
মা আমাকে দেখলেই চিনে ফেলবে, মুখ না দেখলেও। চিনবে না? দেখিও। শান্ত গিয়ে কারে বসলো। আহানা মুখ বাঁকিয়ে হাঁটা ধরেছে সোজা। শান্তকে একবার ডাকলো না। আহানা সেদিকে নজরও নাই, তার মাথায় খালি ঘুরছে। মা কি চিনবে না যে এটা শান্ত? যদি না চিনে, ক্যামেরাটা হাইজ্যাক করতে হবে, না হলে আহানা তুই মস্ত বড় বিপদে পড়তে চলেছিস। শান্ত কাঠ ঘুরিয়ে কিছু দূর গিয়ে থামালো আবার। আহানা দেখলো না, সে এখনো ভাবতে ভাবতে হাঁটছে। শান্ত গ্লাস নামিয়ে চেঁচিয়ে বলল, এত ভাবনা দেখে কারে উঠো, নাহলে তোমার চুল ছিঁড়ে তারপর তোমাকে উঠাবো আমি। আহানা চুমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে কারে বসে। আহানা কাছে এসে কোমরে হাত দিয়ে বলল, আপনার সাথে যাব না আমি, আপনি যান। ফাইন, যেও না। কথাটা বলেই শান্ত চলে গেল। আহানা মুখ বাঁকিয়ে আবারও হেঁটে চলেছে। শান্ত বাসায় ফিরে ফ্রেশ হয়ে একটা চিপস হাতে নিয়ে বারান্দায় বসে খাচ্ছে আর কোলে ল্যাপটপ রেখে অফিসের খুচরো কাজ করে যাচ্ছে। চিপসটা ফ্যাট ফ্রি, এখনকার যুগে এসব চিপস খাইলেও লাভ। সন্ধ্যা 7টা বাজতে চলল। আহানার মা চিন্তিত হয়ে এসে শান্তর রুমের দরজায় নক করলো কয়েকবার। শান্ত বারান্দা থেকে এসে দরজা খুলতে উনি সবার আগে জিজ্ঞাসা করলেন শান্ত জানে কিনা আহানা কোথায়। আহানার ফোন অফ। ও তো? শান্ত আর কিছু না বলে সোজা ঘড়ির দিকে তাকালো। 7টা 2 বাজে। শান্ত দেরি না করে এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে কারে উঠতে যেতেই দেখলো দূর থেকে আহানাকে দেখা যাচ্ছে। কোমরে হাত দিয়ে টেরাবেকা হয়ে আসছে সে। এই মেয়েটা নিচেতে পেরেশানিতে পড়বে, সাথে আমাকে ফালাবে। আহানা কচ্ছপের স্পিডে হেঁটে হেঁটে আসছে। শান্তদের বাসার গেটের কাছে এসে হাঁপিয়ে ভিতরে ঢুকতে যেতেই দেখলো শান্ত চোখ বড় করে ওর দিকে তাকিয়ে আছে। কি? তখন আমার সাথে আসলে কি হতো তোমার? তুমি জানো আন্টি কত টেনশন করছে? আহানা কথার উত্তর না দিয়ে হেঁটে চলতেই শান্তর হাত ধরে আটকিয়ে বলল, এতটা ইরেসপন্সিবল কেন হও তুমি? তুমি যা চাও সেটাই হবে সব সময়। তুমি ভুলে যাও কেন যে কোনো সময় তোমাদের সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে? এটুকু জ্ঞান নেই তোমার? আহানা তার হাতের দিকে তাকিয়ে হাত ছাড়িয়ে নিল। শান্তর হাতের দিকে চেয়ে দেখলো লম্বাটে দাগ হয়ে আছে ওর হাতে। সত্যি করে বলো, কি হয়েছিল? কি? আপনি যেটা ভাবতেছেন সেটা হয়নি। কারোর সাহস নেই আহানার সাথে বেয়াদবি করবে। আমি আসার সময় পড়ে গিয়েছিলাম, তাই হাতে ব্যথা পেয়েছি, আর কিছু না। কথা শেষ করে আহানা চলে গেল। শান্ত পিছন পিছন আসলো ওর। কি রে আহানা, কই ছিলি তুই? ওই আসলে টিউশনিতে ছিলাম, আজ তাই একটু দেরি হয়ে গেল। কোনো রকমে বাহানাটা দিয়ে সে চলে গেল রুমের দিকে। শান্ত সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেও রুমে ফেরত গেল। পরের দিন ভোর হতেই শান্ত ঘুম থেকে উঠে সবার আগে তার সূর্যমুখী বাগানটার দিকে গিয়ে একবার ভালো করে দেখে নিল। আহানা নেই, এবার শান্তি। বাগানটা ভালো মতন দেখে এসে শান্ত আবারও গিয়ে শুয়ে পড়েছে। আবার সকাল 9টা বাজতেই শান্ত ঘুম থেকে উঠে পড়লো, রেডি হয়ে অফিসে যাবে। উঠে বসে চোখ কচলাতে কচলাতে সামনে তাকিয়ে দেখলো তার রুমের সোফায় নওশাদ হাত পা ছড়িয়ে বসে বসে ফোনে গেমস খেলছে আর পাশেই বিন ব্যাগে রিয়াজ বসে কার সাথে কথা বলছে, আবার মাঝে মাঝে ফোনে চুমু খাচ্ছে। এই কি রে তোরা এই সময় কখন এলে? নওশাদ ফোন থেকে মুখ তুলে কিছুক্ষণ চেয়ে রইল শান্তর দিকে, তারপর সোফাটার একটা কুশন নিয়ে শান্তর মুখে মেরে দিল। শান্ত কুশনটা মুখ থেকে সরিয়ে বলল, গাইস, এখন এটা বলবা না যে আহানার সাথে আমার কিছু চলে? হ্যাঁ অবশ্যই চলে। আমরা তো ভাবতাম আহানার সাথে তোর জাস্ট ঝগড়ার কারণে বান্দরবনে মিট হয়েছে, বাট এখন তো দেখছি মেয়ে বাসা পর্যন্ত পৌঁছে গেছে। মাই গড, তলে তলে এত, আর তুই আমাদের সিটে ফোটাও জানালি না। সেই মনে যেটা ঘটেনি সেটা জানিয়ে কি হবে? রিয়াজ ফোনে কথা বলা শেষ দিয়ে শান্তর দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, ঘটেছে তো অনেক কিছুই, আর আমরা জানলাম আজ। রিয়েলি নওশাদ, আমরা শান্তার কিছু হই না? উফ, বললাম তো আহানার সাথে আমার কোনো রিলেশন নাই। ও জাস্ট আমার আব্বুর বেস্ট ফ্রেন্ডের মেয়ে, ব্যাস। হয়েছে, আমাদেরকে আর বোঝাতে হবে না। নওশাদ আর রিয়াজ গাল ফুলিয়ে শান্তদের ডাইনিং রুমের দিকে চলে গেল। শান্ত কুশনটা নিয়ে এখনো বসে আছে বোকার মতো। এই বন্ধুগুলো সবসময় উল্টাপাল্টা বুঝে, আজব ব্যাপার। আন্টি, আজ আসি আমরা, আপনি কিন্তু সময় করে আমাদের বাসায় আসবেন। শান্তর মা আহানার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসলেন। ওনাকে বিদায় দিয়ে আহানার তার মা তাদের বাসায় ফেরত আসলো। বাসায় এসে আহানা জলদি করে তৈরি হয়ে ভার্সিটির দিকে চলে গেছে। শান্ত ফ্রেশ হয়ে ডাইনিং এসে দেখলো নওশাদ আর রিয়াজ আপেল খাচ্ছে আর চোখে ওকে দেখছে বারবার। শান্ত ওদের পাশে বসে বলল, কি তো তোরা কি চাস এখন? এরকম করে তাকাস কেন? আমরা কিছুই চাই না, আমরা জাস্ট বুঝতেছি না তুই আমাদের সাথে আগে সব শেয়ার করতি, এখন ইয়াব বড় বড় টপিক গোপন করে যাচ্ছিস। দিস ইজ আনটলারেবল। সূর্য বাসায় ঢুকতে ঢুকতে বলল, রিয়েলি হতাশাজনক। আসেন আসেন, আপনারই বাকি ছিল, আপনিও শুরু করেন। তো কি করব? যাই হোক,
এরকম খোঁটা দিতে আসিনি আমরা। রিয়াজের পরশুদিন আংটি বদল, তোরে তো ফোন দিলে তুই ব্যস্ত থাকস। আজ এখানে এসে বুঝতে পারলাম কেন এত ব্যস্ততা। আচ্ছা আসিস কিন্তু। বিয়ে সব ঠিকঠাক তো রিয়াজ? কার সাথে? নমি? হুম। শান্ত, আহানাকে নিয়ে আসিস, না হলে কণা তোরে একা পেয়ে চিবাই চিবাই খাবে। ভাই তাহলে আমি আসবো না। এই কনা মেয়েটা অনেক ডেঞ্জারাস। আই মিন গায়ে পড়ার স্বভাব আমার ভালো লাগে না। রেজের চক্করে মার্কেট চেপে পড়তে হচ্ছে আমাকে। আংটির বদলে সেও আসবে নাকি? আরে কি কস, আমার নাওমির একমাত্র বেস্ট ফ্রেন্ড হলো কণা। কণা তো সবার আগে আসবে। তাহলেই হলো। আমি আমেরিকা ট্রিপে চলে যাব, তাও তোর আংটি বদলে আসবো না। ভিডিও কল দিস, লাইভে দেখে নেব। তা হচ্ছে না, সরাসরি আসতে হবে তোকে, না হলে তোরে বাসা থেকে লোক ধরিয়ে উঠিয়ে নিয়ে যাবো আমি। তুই জানিস তো কনা আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করে। তুই ছেলে হয়ে ওকে ধমক দিতে পারিস না? তোর গায়ে লাগে ওকে ধমক দিলে? ধমক? কতবার ধমক দিছি, তাতেও যদি ঠিক না হয় তো কি করবো আমি? আহারে শান্ত মিয়া, নিজের সুন্দর রূপ পাইয়েও বিপদে পড়ছে। যা বের হ তোরা, আমি দেখছি কি করা যায়। শান্ত রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে কার ড্রাইভ করতে করতে ভাবছে কি করে রিয়াজকে বুঝাবে যে তার দ্বারা ওর এঙ্গেজমেন্টে আসা পসিবল না। কারণ কণা মেয়েটা ওর জন্য জাস্ট পাগল, এত পাগল যে শান্তকে একবার দেখলে আর ওর পিছু ছাড়ে না। কে এমনি কি করবে? আহানা রূপার সাথে আইসক্রিম খাচ্ছে আর হাসতে হাসতে হাঁটছে রোডের কিনারা দিয়ে। শান্ত ভাবনার মধ্যে থেকে কার মোড়ে ঢুকালো। ঠিক তখনই কারের সাথে ধাক্কা লেগে আহানা আরেকটুর জন্য অ্যাক্সিডেন্ট করতো, তাও ভয়ে আর বাতাসে দুম করে পড়ে গেছে সে। শান্তর হুঁশ আসতে কাঠ থামিয়ে ফেললো সে, তারপর নেমে এদিক ওদিক তাকালো। কারোর কোনো ক্ষতি হলো না তো? আহানা নিচ থেকে উঠে দাঁড়িয়ে বলল, চোখ কি আল্লাহ দেয় নাই? শান্ত আহানার কথা শুনে পিছে তাকালো। আহানা এবার শান্তকে দেখতে পেয়ে চোখ বড় করে বলল, ও, আমার তো ভাবা উচিত ছিল। এই বাদরামি আর কে করতে পারে আপনি ছাড়া? আর কে হতে পারে? আহানা মেসেজ গরম করবা না আমার। আরে এটা শান্ত না? ও মাই গড! রূপা থাম, আমাকে কথা বলতে দে। আপনি ইচ্ছে করে এমন করেছেন তাই না? এমনিতে মেসেজ গরম আমার, মেসেজ আরো বিগড়াবা না। কেন, কি করবেন? শান্ত আর কিছু বলল না। কারে উঠে বসতে রূপা চিল্লাইতে চিল্লাইতে বলল, শান্ত ভাইয়া প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। ওর মাথায় তো শুকনো গোবর ঠাসা আছে। আমার সাথে কথা বলুন না প্লিজ। শান্ত ভ্রুকুচকে বলল, তোমাকে একটা অ্যাডভাইস দিই, তোমার বান্ধবীকে একটু মানুষের মতো মানুষ করো। এরকম ঝগড়া লেগে থাকলে কবে না যেন মাথা ফেটে মরে যায়। কথাটা শুনতে পেয়ে আহানা কাছে এসে বলল, কি বললেন আপনি? আমার মাথা ফেটে আমি মরে যাব? তুই মরবি দেখিস। নাউজুবিল্লাহ। আহানা এসব কি বলিস তুই? কথার কি ছিঁড়ি তোর? কার সাথে কি বলতেছিস? শান্ত চলে গেছে ততক্ষণে। রূপা আহানাকে ঝাঁকিয়ে বারবার জিজ্ঞেস করছে আহানা এরকম করে কথা বলে কেন শান্তর সাথে। আহানা কিছু না বলেই হাঁটা ধরলো উল্টো দিকে। শান্ত অফিস রুমে এসে বসতেই কল আসলো সূর্যের। হ্যাঁ বলো সূর্য। আমরা এখন রিয়াদের বিয়ে শপিং করতে এসেছি, আই মিন আংটি বদলের। তুই আসবি? ধুর, কিছু ভাল লাগে না আমার, তোরা কর শপিং। তুই এখনো কণাকে নিয়ে ভাবছিস? আচ্ছা শোন, এক কাজ কর, কণাকে বলিস তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাহলেই তো হলো। আরো বিশ্বাস করবে? আহানাকে নিয়ে আসিস, বলিস আহানা তোর হবু বউ, তাহলেই হয়। আমাকে ভূতে ধরা নাই, আর আহানা রাজিও হবে না। এত বড় মিথ্যার দরকারও নেই। ফাইন, আসিস না পরশু, রিয়াজ তোকে কাঁচা গিলে খাবে সেদিন। কথাটা বলে সূর্য লাইন কেটে দিল। শান্ত অনলাইনে একটা গিফট চুজ করে অর্ডার দিয়েছে। রিয়াজের আংটি বদলের দিন দিবে ওকে। কথা হলো কণার থেকে রক্ষা পাবে কি করে। সূর্য যে বুদ্ধিটা দিল তাতে কাজ হবে, কিন্তু আমি রাজি না। আর ওই আহানাকে এখন অফারটা দিলে ভাব দেখাবে প্রচুর, ঝগড়া শুরু করে দেবে। তার উপর আমার হবু ওয়াইফের অভিনয় কেনই বা করতে যাবে। সারাদিন ধরে অফিসে থেকে শান্ত ভাবলো কি করে কি করবে। সন্ধ্যা 6টার দিকে বাসায় ফিরতে দেখলো নিতু রুমে আহানা নিতুকে পড়াচ্ছে। শান্ত রুমে এসে ফ্রেশ হয়ে ডাইনিং এ বসে খাবার খেতে খেতে ভাবলো কণার জ্বালানো থেকে আহানার সাথে ঝগড়া করব, সেটাই বরং ভালো হবে। শান্ত খাওয়া শেষ করে সোফায় বসে আহানাকে ডাক দিল। আহানা শুনেও না শোনার ভান করে নিতুকে পড়াচ্ছে। আপু ভাইয়া তোমাকে 3বার ডাকছে এই নিয়ে। শুনলাম, তুমি পড়ো, আমি এখন ব্যস্ত তাই যাব না। শান্ত তো নিজের রাগ কন্ট্রোল করার সব চেষ্টা করছে। এরকম ভাবওয়ালি মেয়ে সে আর দুটো দেখেনি। এক দেখেছে ছেঁচড়া কণাকে, আর এক দেখছে আহানাকে যে ভাবের ফ্যাক্টরি খুলে বসে আছে। মেয়েরা শান্তর জন্য পাগল হয়েছে, আর এই মেয়ে ওকে দেখে ঘুরেও তাকায় না।
এমএ আহানা নিতুকে বাংলা প্রতিশব্দের কয়েকটা উদাহরণ লিখতে দিয়ে উঠে এসে কোমরে হাত দিয়ে বলল, কি সমস্যা? গরুর মতো ডাকতেছেন কেন? আমি গরু? হুম। তাহলে তুমি গাভী। আমি গাভী? কি বললেন আপনি? আমাকে এত বড় কথা বলে অপমান করতে পারলেন? আমরা যে গরু বললাম সেটা অপমান হলো না? গরু তো ঠিক আছে, গাভী কিরকম শোনায়? আপনি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন একবার। ছি ছি, আমার ইজ্জত একটুও রাখলো না। শান্ত গালে হাত দিয়ে ভাবতে লাগলো, যে গাভী তো বললো জাস্ট, যে গাভী তো বললো জাস্ট, তাই বলে এমন সিনক্রেট করার কি আছে? এটা বুঝে অপমান হলো? আহানার রাগ বেড়ে যাচ্ছে দ্রুত গতিতে। হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে। আরেক লেভেল পার হয়ে গেলে কথা হলো শান্তকে মেরে নিজের মার খাওয়ার শখ নেই বলেই আহানা ঠান্ডা হয়ে বলল, কিসের জন্য ডেকেছেন সেটা বলেন। আসো না, আমার পাশে বসো। আহানা তো মনে হয় আকাশ থেকে দুম করে মাটিতে এসে পড়েছে। কান কি ঠিক আছে ওর? ভুল শুনলো নাকি স্বপ্ন দেখছে? সে স্বয়ং শান্ত কিনা ওকে পাশে বসতে বলছে। আঙ্গুল দিয়ে কান গুতিয়ে তারপর চোখ ডলে আবারও তাকালো সে। শান্ত ভ্রু কুচকে আহানার কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। শেষে হালকা করে নিঃশ্বাস ফেলে বলল, সত্যি সত্যি বসতে বললাম, এতে ঢং করার কিছু নাই। আহানার কেন জানি এই সন্দেহ হচ্ছে, যার কারণে সে শান্ত থেকে সবচেয়ে দূরে যে সোফায় সিট আছে সেখানে গিয়ে বসে পড়েছে। শান্ত ওর দিকে ফিরে বলল, কাল বাদে পরশুদিন আমার সবচেয়ে প্রিয় বন্ধু রিয়াজের আংটি পদক, তো আমি সেখানে যেতে চাই। তো জান, আমি কি ধরে রাখছি নাকি? পুরো কথা তো শুনবা। সেখানে রিয়াজের সাথে যার বিয়ে হবে, আমি নমি, সে নমির একটা বেস্ট ফ্রেন্ড আছে, নাম হলো কণা। কণা আমাকে অনেক ডিস্টার্ব করে। আচ্ছা, তাহলে সে কাটা দিয়ে কাটা তোলে। শান্তর মাথা চরক গাছ। উঠে এসে দুহাত দিয়ে আহানার গলা টিপে ধরে ওকে সোফার সাথে লাগিয়ে ধরতে মন চাচ্ছে, কিন্তু না। নাই মামার চেয়ে কানা মামা ভালো। শান্ত দুহাতের আঙ্গুল ঘুরাতে ঘুরাতে বলল, তোমার থেকে আমার একটা হেল্প লাগবে। কি? তুমি আমার সাথে পরশুদিন যাবে অনুষ্ঠানে। কি জন্য? আমার আর কাজ নেই। পরশুদিন আমার ভার্সিটিতে যেতে হবে, পারবো না আমি। তার উপর বিকেল থেকে টিউশনি। হয়েছে? আর কিছু আছে? আবার 6টা থেকে 7টা নিতুকে পড়ানোর পর আর কোনো কাজ নেই। ভেরি গুড। আংটি বোতল সন্ধ্যাতেই হবে। তুমি তাহলে যাচ্ছ আমার সাথে? না, যাব না আমি। কেন যাব? আপনার মতো ঝগড়ুটে একটা লোকের সাথে আমি কেন যাব? কেন যাবে? আচ্ছা ভাবতে দাও। ভাবলাম তোমার আর আমার তোলা ছবিটা মনে হয় এবার প্রয়োগ করার সময় এসে গেছে। আহানা ঢোক গিলে উঠে দাঁড়িয়ে চুপচাপ শান্তর মায়ের রুমের দিকে ছুটলো। রুমের মাঝখানে এসে বকবক করে শান্তর নামে এক গাদা নালিশ করলো সে। তারপরেও শান্তর মায়ের কোনো সাড়া না পেয়ে এগিয়ে এসে দেখলো শান্তর মা হুইলচেয়ারে বসা অবস্থায় বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। আহানা কপাল চাপড়াতে চাপড়াতে পিছন ফিরতেই দেখলো শান্ত ক্যামেরাটা হাতে নিয়ে ঘোরাচ্ছে। দেখুন, আপনাকে আমি ভয় পাই না। এই ছবি দেখে আমার চেনে যাবে এটা আপনি। ওকে, তাহলে চলো সামনাসামনি আন্টিকে দেখাই ছবিটা, তারপর দেখুন কি বলেন। আহানা নিতুর রুম থেকে ব্যাগটা নিয়ে চলে যেতে যেতে বলল, আমার বইই গেছে আপনার হেল্প করার। বাসা থেকে বেরিয়ে আহানা রিক্সা নিল না, হেঁটেই চলল। ভাড়া যেটা আছে সেটা দিয়ে কাল ভার্সিটিতে যাবে। কোনো মতে বাসায় পৌঁছে গেল সে। তখন 7:23 বাজে। হাঁপাতে হাঁপাতে এক গ্লাস পানি খেয়ে হাতের ব্যাগটা বিছানায় রেখে বসলো সে। মা মুড়ি আর বিস্কিট আনতে আনতে বললেন, তোর কি কোনো ছেলেকে পছন্দ? আহানা ভূত দেখার মতো মুখ করে মায়ের দিকে চেয়ে আছে, তারপর থতমত খেয়ে বলল, কই না তো। তাহলে শান্ত যে বলল তোকে নাকি কোন ছেলের সাথে রেস্টুরেন্টে দেখেছে, ছবি নিয়েও কি সব বলছিল। শান্ত হারামি, তোরে আমি কেটে টুকরো টুকরো করে পাটায় বেটে কিমা বানাবো। ও, উনি তো আন্দাজেও কথা বলেন। শোন আহানা, এসব নিয়ে তোকে বলি একটা কথা। এতদিন ভাবতাম হয়তো শান্ত আর তার মাকে কখনো খুঁজে পাবো না, তাই আশা করতাম তোর জন্য যেন একটা ভালো ছেলে পাই। কিন্তু যখন শান্তকে পেয়েই গেছি তো আমি নিশ্চিন্ত। বিয়ে হলে তোর শান্তর সাথেই হবে, তাই অন্য কারোর সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হইস না, কেমন? এসব কি বলো তুমি? আমি তাও বিয়ে করবো ওই ঝগড়াইটারে? দরকার হলে বিয়ের দিন পালাবো, তাও ওরে বিয়ে করে জীবন নষ্ট করব না। সারাদিন খালি ঝগড়া করে। আহানা মুড়ির বাটি নিয়ে আরেকদিকে ফিরে বসলো। মা কাছে এসে আহানার সামনে বসে বললেন, শান্ত কিসের ছবির কথা বলতেছিল রে? তুই কি সত্যি সত্যি প্রেম টেম করতেছিস? এটা কিন্তু ঠিক না আহানা। আমরা দুই পরিবার মিলে ঠিক করেছিলাম তোদের বিয়ে দেব, আর তুই কি না
বাড়া ভাতে ছাই দিতে যাচ্ছিস? মা শোনো, আমি ওই শান্তকে বিয়ে করব না, ব্যাস। শুনে রাখো কথাটা। এখন ভাত দাও, ভাত খাবো। মুড়িতে পেট ভরে নাই আমার। মা রান্নাঘর থেকে আলুর ভর্তা আর খালি ভাত এনে দিল। আহানা মুখ বাঁকিয়ে বলল, আর কিছু নাই? আর কি পোলাও থাকবে? মাসের কয় তারিখ খবর আছে তোর? এই আলোটাও আমি পাশের বাড়ি থেকে ধার করে এনেছি। বলেছিলাম না চাকরি খুঁজবি, টিউশনির টাকাতে তো চলে না আর। কেন, তোমার সান্ত্বনা বলল তোমার সব ফেরত দিয়ে দেবে? সেটা যেদিন ফেরত দিবে সেদিন। বললেই তো আনা যায় না, কত বড় ব্যাপার। তুই বরং চাকরি খোঁজা শুরু কর। শোনো মা, আইএ পাশের সার্টিফিকেট দিয়ে এই জামানায় কোনো চাকরি পাওয়া যায় না, তাও আমি চেষ্টা করে যাচ্ছি। সামান্য বেতনের হলেও হবে। আহানা আলুর ভর্তা দিয়ে কোনো রকমে ভাত খেয়ে শুয়ে পড়ল। পরের দিন ভোর হতেই আম পাতা হাতে করে সে হাঁটা ধরেছে। মা পাতিল সব নিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছেন। এগুলো মেজে তারপর ভাত বসাবে। এতদিন শান্তদের বাসায় থাকায় এগুলো মাজা হয়নি। আহানা ভাত খেয়ে তারপর ভার্সিটিতে যাবে। আহানা এখন হেলে দুলে হেঁটে যাচ্ছে। হঠাৎ ওর মনে হলো সে শান্তকে দেখেছে। শান্ত পকেটে হাত ঢুকিয়ে গলির ভিতরের দিকে যাচ্ছে। নিশ্চয়ই আমাদের বাসায় যাচ্ছে, কিন্তু কেন? আহানা তড়িঘড়ি করে হাতের আম পাতা ফেলে দৌড় দিয়ে শান্তর সামনে গিয়ে দাঁড়ালো। শান্ত পকেট থেকে হাত উঠিয়ে সেটা গুটিয়ে নিয়ে বলল, লাস্ট টাইম বলতেছে আমার সাথে কাল রিয়াজের আংটি বদলে যেতে রাজি হও, নাহলে এখন পিকটা আমি আন্টিকে দেখাতে যাচ্ছে। দেখান, আমার মা আপনাকে ঠিকই চিনে ফেলবে। শান্ত আহানার কথাটা তাচ্ছিল্য করে হেঁটে চলল। আহানা ঢোক গিলে কপালের ঘাম মুছতে মুছতে সেও আসছে। আহানার মা পাতিল সব মেজে হাতে নিয়ে বাড়িতে ঢুকছিলেন, তখনই শান্তকে দেখে থেমে গেলেন তিনি। তারপর মুচকি হেসে বললেন, কখন এলে বাবা? শান্ত গম্ভীর গলায় বলল, আন্টি, আপনাকে আমি বলেছিলাম না আহানাকে দেখে শুনে রাখবেন। এখন দেখেন আহানা একটা ছেলের সাথে রেস্টুরেন্টে গিয়ে ছবিও তুলেছে। মা চোখ বড় করে এগিয়ে এসে ছবিটা দেখতে চাইলেন। শান্ত ক্যামেরা থেকে ছবি তার ফোনে নিয়ে এসেছিল। ছবিটা বের করে দেখালো সে আহানার মাকে। মা বিশ্বাস করো, এটা উনি আমাকে ফাঁসাচ্ছে। কি বলিস এসব? এটা তো দেখি অন্য ছেলে। আহানা মনে হয় শক খেয়েছে। এরকম অবস্থা এগিয়ে এসে বলল, না মা, এটা উনি, ভালো করে দেখো। শান্ত না এটা, দেখ গায়ে অন্য জামা। এরকম তো শান্তকে কখনো বের হতে দেখিনি। ও তো সবসময় জ্যাকেট পরে বের হয়। শান্ত দাঁত কেলিয়ে চেয়ে আছে আহানার দিকে। মা আহানার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে থেকে শান্তকে বলল, ভেতরে আসো বাবা, আর তুইও আয় বেয়াদব। আহানা মাকে বুঝাতে এক কদম ফেলতেই শান্তকে আটকে ফেলল। আর কি চান আপনি? তুমি রাজি হয়ে যাও, তাহলে বলবো ছবির ছেলেটা আমি। আহানা কিছুক্ষণ চুপ হয়ে থেকে ভেবেচিন্তে বলল, ঠিক আছে। তাহলে কাল অনুষ্ঠান শেষ হলেই আমি আন্টিকে বলবো ছেলেটা আমি। আপনাকে বিশ্বাস করি না আমি, এখন বলতে হবে, না হলে অনুষ্ঠান শেষ হলে বলবেন ছেলেটা অন্য কেউ। আমি যদি বলি এখন ছেলেটা আমি, তাহলে তুমি যে কাল আমার সাথে আংটি বদলে যাবা তার গ্যারান্টি কে? আমি জানি না, আমার মাথা ঘোরাচ্ছে। আপনি ভাবুন, আমিও আপনাকে বিশ্বাস করতে পারছি না, আর আপনিও আমাকে বিশ্বাস করতে পারছেন না। আন্টি। হ্যাঁ বাবা বলো। আন্টি, আমি ছেলেটার খোঁজ বের করেছি, আপনি আনাকে কিছু বলবেন না, কেমন? আহানা মনে মনে শান্তকে গালি দিয়ে যাচ্ছে। মা ওকে এক ধমক দিয়ে বললেন চা বসাতে। শান্ত মানা করে বলল তার কাজ আছে, সে এখন চলে যাবে। এটা বলে সে চলে গেল। আহানা ভয়ে মায়ের দিকেও তাকাচ্ছে না। মুখটা কোনো মতে ধুয়ে বাচ্চাদের পড়াতে চলে গেল সে। 24টা বাচ্চার একটা ছোট্ট স্কুল চালায় আহানা। সবাই 100 করে দেয় মাসে। তারাও গরিব, এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য নেই তাদের। তো এখন আহানা তাদের পড়াচ্ছে মনোযোগ দিয়ে। এর মধ্যে ঘটে গেল বিপত্তি। রতন তার কিছু দলবল নিয়ে এসে বাচ্চাদের সাথে বসে পড়েছে। আহানা চোখ রাঙিয়ে ওদের বলল এখান থেকে চলে যেতে। রতন হেসে হেসে বলল, জায়গাটা কি তোমার বাপের নাকি? আমার মন চাইছে তাই বসছি, কি করবা তুমি? আহানা বাচ্চাদের ছুটি দিয়ে ব্যাগ হাতে নিয়ে হেঁটে চলতেই রতনের সামনে গিয়ে দাঁড়ালো। আহানার পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে বলল, কতদিন ছুটি দিয়ে দিবা? আমি তো প্রতিদিন আসবো জানেমান। আহানার কিছু বলল না, বললেই তিল থেকে তাল হয়ে যাবে, তাই সে পাশ কাটিয়ে চলে গেল। বাসায় এসে ব্যাগ ছুঁড়ে মারল বিছানায়। মা ভাত বাড়তে বাড়তে বললেন, আবারও রতন জ্বালিয়েছে। মা ভালো করেই জানেন রতনই সবসময় এমন এমন কাজ করে যাতে আহানার মেজাজ বিগড়ে যায়, তারপর সে বাসায় ফিরে। আহানা মাথায় হাত দিয়ে বিছানায় বসে বলল, আর কত সহ্য করব আমি? তাই তো বলছি চাকরি একটা খোঁজ, তাহলে তো আর তোকে দিনে বেশি দেখবে না, জ্বালাবেও কম। তাই তো মনে হয় করতে হবে।
আহানা আজ আর ভার্সিটিতে গেল না। সারাদিন টই টই করে চাকরি খুঁজে গেল, কিন্তু তার যোগ্যতা দিয়ে কোনো চাকরি পাচ্ছে না সে। যদি ইন্টারমিডিয়েটে A+ পেত তাও হতো, আর তার তো গ্রেড ছিল এই গ্রেড, যার কারণে চাকরির ধারে কাছেও নেই সে। মন খারাপ করে হেঁটে বাড়ি ফিরছিল সে। হঠাৎ মনে হলো শান্তর অফিসে যাবে যদি চাকরি পায়, কিন্তু শান্ত তো ওকে দেখলেই শুরু করবে খেঁচানো। কি করা যায়? আর সেদিন শান্তকে ফোনে কথা বলতে শুনেছিল তাদের নাকি একটা সহকারী অ্যাসিস্ট্যান্ট লাগবে, যে ক্লায়েন্টদের সাথে সব মিটিং অ্যাটেন্ড করবে সহকারী হিসেবে। আমি যদি ছদ্মবেশেও যাই তাও তো আওয়াজ শুনে চিনে ফেলবে। ধুর, এই আশাও গেল। আচ্ছা, এক কাজ করলে হয় না? অফিসে কে চাকরিতে ঢুকলো তার ইন্টারভিউ তো আর শান্ত নেবে না, তাহলেই তো হয়। কেউ চিনবে না আমাকে। জলদি করে বোরকা একটার ব্যবস্থা করে নিতে হবে। আহানা দৌড়ে বাসায় ফিরে গেল। খুঁজে খুঁজে একটা কালো বোরখা পেল সে। ইন্টারে পড়ার সময় রতন অতিরিক্ত জ্বালাতো বলে আহানা এই বোরখা পরে বের হতো সব সময়। তো যেমন ভাবা তেমন কাজ, বোরখা পরে সে শান্তিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে এসে হাজির। গুনে গুনে 12 তলার একটা দালান। আহানা দারোয়ানকে জিজ্ঞাসা করলো মেন ফ্লোর কোনটা। উনি বললেন শান্ত যে ফ্লোরে থাকে সেটা হলো 9 তলায়। আহানা তাই হিজাব ঠিক করে লিফটে গিয়ে দাঁড়াতে 440 ভোল্টের একটা শক খেলো। ওর পাশেই শান্ত আর তার বিয়ে উষা দাঁড়িয়ে কথা বলছে। আহানার মন চাচ্ছে লিফট থেকে লাফ দিয়ে মরে যেতে। শান্ত ফোনের দিকে তাকিয়ে উষাকে বলছে আজ সে 6টার আগেই বাড়ি ফিরে যাবে। কথাটা বলে সে আহানার দিকে তাকালো। পরনে কুচকুচে কালো বোরখা, ইয়া বড় হিজাব। মুখ তো দূরে থাক, চোখও দেখা যাচ্ছে না। শান্ত চোখ নামিয়ে ফোন কানে ধরে বেরিয়ে গেল লিফট থেকে। আহানাও বের হয়ে গেল ওদের সাথে। উষা অনেকক্ষণ ধরেই খেয়াল করছে আহানা ওদের পিছু পিছু আসছে। উষা থেমে গিয়ে আহানাকে বলল, কিছু লাগবে আপনার? আহানা হালকাকে সে গলা মোটা করার চেষ্টা করে বলল, আমি আসলে ক্লায়েন্টদের সাথে মিটিং অ্যাটেন্ড করতে যে অ্যাসিস্ট্যান্ট খুঁজেছিলেন আপনারা, আমি সেটার ইন্টারভিউ দিতে এসেছি। ও, তাহলে সোজা গিয়ে ডান পাশের কেবিনে সিরিয়ালে বসুন, আমি আসতেছি। আহানা মাথা নাড়িয়ে ছুটল। সেদিকে শান্ত চলে গেছে তার অফিস রুমের দিকে। উষা শান্তকে কফি দিয়ে সে ইন্টারভিউ নিতে এসেছে। একটা চেয়ার টেনে বসে বলল, মিনিমাম BA পাস হতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে, আর কথা মার্জিত হতে হবে। যারা যারা এসব কিছুর যোগ্য তারা যেন এক এক করে আসে। আহানা থ হয়ে বসে আছে। একে তো সে BA পাস না, আরেক তো ইংরেজি বলায় মোটামুটি বলতে পারবে, সমস্যা না। ছোট থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছে সে। বাবা যখন মারা যায় তখন সে ক্লাস 9-এ পড়তো। তারপর থেকে সে বাংলা মিডিয়ামে পড়েছে, কারণ মায়ের কাছে এত টাকা ছিল না যে ইংলিশ মিডিয়ামের ফিস জোগাড় করবে। তাই বলতে গেলে ইংরেজিতে ভালোই পারদর্শী আহানা। কথা হলো BA পাস নিয়ে। আহানা মুখের পর্দা উঠে উষার কাছে এসে ভ্যাত করে কেঁদে দিল। বলল, আমার সব ঠিক, তবে BA পাস ঠিক নেই। আমি IA পাস আর অনার্সের ছাত্রী। প্লিজ আমাকে চাকরিটা দিন। আরে আরে, মগের মূল্য নাকি? এমন করে চাকরি পাওয়া যায় না। আপনি প্লিজ যান না। প্লিজ আমাকে চাকরিটা দেন। আমার 3টা বাচ্চা না খাইয়ে আসছে। কি, এ বয়সে 3টা বাচ্চা? আপনি প্লিজ অন্য কোথাও দেখুন। অন্য কোথাও যাব কি করে আমি? এই কোম্পানির অনেক নাম ডাক শুনেছি। আপনারা নাকি যোগ্যতা দেখে চাকরি দেন। তো আমার তো খালি IA আর B এর মধ্যে তফাৎ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।